গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ, ত্রয়োদশ পর্ব। লেখনীতে ইশরাত ইতি। ইনশিরাহ পাপার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে নির্নিমেষ দৃষ্টিতে। সামিন মৃদু হেসে মাথা নাড়ায়, নরম গলায় মেয়েকে বলে, মুইন তোমাকে আগে থেকেই পছন্দ করে আম্মা। মুইন কখনো সাহস করে প্রকাশ করেনি কথাটা। সেদিন মুইন আমার কাছে নিজে কনফেস করেছে বিষয়টা, যেদিন আমি ওকে প্রশ্ন করেছি ও কেন এই বিয়েতে মতো দিল। একটু থেমে সামিন সেদিনের কথা বলতে শুরু করে, ওর সম্মতি পেয়ে আমি নিজেই যাই ওর কাছে। জিজ্ঞেস করি, কেন রাজি হয়েছ? আমার প্রতি কৃতজ্ঞতা থেকে রাজি হলে আমি খুব ছোট হব বাবা। আমার প্রতি কৃতজ্ঞতা থেকে আমার মেয়েকে গ্রহণ করো, এ আমি চাই না। তারপর সে মাথা নিচু করে বলল, আমি খুব আগে থেকেই আপনার মেয়েকে পছন্দ করে ফেলেছি সামিন বাবা। প্রথম প্রথম ওকে আমার অদ্ভুত লাগতো, কিন্তু যেদিন ইনশিরাহ পরি আন্টিকে নিয়ে হসপিটালে ছোটাছুটি করেছে, ওকে আমার হুট করে ভালো লেগে গিয়েছে সেদিন। আর ধীরে ধীরে সে ভালো লাগা কারণ ছাড়াই বেড়েছে। আপনার মেয়েকে বিয়ে করতে চাওয়ার পেছনে আমার লুক্কায়িত অনুভূতি আছে। ইনশিরাহ চুপচাপ মাথা নুইয়ে নেয় বাবার মুখে এসব কথা শুনে। সামিন মেয়ের দুগাল ধরে বলে, আমার 60 ছুঁই ছুঁই, আর দুদিন বাঁচব হয়তো। কিন্তু আমি একটা মানুষ চাই যে আমাদের মেয়ের দরদ বুঝবে। মুইন তেমনই। ওকে আমি ছোট থেকে চিনি। ও ভীষণ ভালো, শুদ্ধ একটি ছেলে। ও কখনো পরিবার পায়নি। ভীষণ কষ্টে মানুষ। ও তোমাকে বুঝবে। আর তুমিও ওকে অসম্মান করো না কখনো। আমি তোমার থেকে আর কিছু চাই না। দুজনে নতুন জীবন নিজেদের মতো করে শুরু করো, একে অপরের প্রতি সহনশীল থেকো। বাড়ির সবাই দাঁড়িয়ে বাবা মেয়ের এমন মধুর মুহূর্ত উপভোগ করছিল। শামিন সবার দিকে তাকিয়ে বলে, যাও, আমাকে আর আমার আম্মাকে একটু একা থাকতে দাও। সবাই বেরিয়ে গেলেও দাঁড়িয়ে থাকেই না। ভেজা দুচোখ তার। আপুর দিকে তাকিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আপু আমি তোমাকে সত্যিই জেনে বুঝে কেস খাওয়াতে চাইনি। আরে আমিই তো কেস খেয়ে বসে থাকি সারাদিন। আর আমি কি করে বুঝবো ভর সন্ধ্যা বেলায় কেউ বারান্দায় গিয়ে ঘুমাতে পারে। ইনশিরাহ ম্লান হেসে বোনের দিকে হাত বাড়িয়ে বলে, এদিকে আয়। ইনা ছুটে গিয়ে বোনকে জড়িয়ে ধরে। ইনশিরাহ বোনের গালে হাত ছুঁয়ে বলতে থাকে, ব্যথা পেয়েছিস? দুপাশে মাথা নাড়াই না। ইনশিরাহ বলে, যা ঘুমা। আলো আর সামিন মেয়ের বিছানায় চুপচাপ বসে আছে। ইনশিরাহ তার মাম্মা পাপাকে কিছু সময় দেখে আবারও এসে বেড়াল ছানার মতো গুটিসুটি মেরে শামিনকে জড়িয়ে ধরে বসে থাকে চুপচাপ। দুচোখ বন্ধ করে একের পর এক স্বস্তির নিঃশ্বাস ফেলছিল ইনশিরাহ। এই পাপা, পাপার বুক, পাপার আম্মা ডাক। বহুদিন শোনেনি সে। বহুদিন বিষাক্ত নিঃশ্বাস নিয়েছে ইনশিরাহ। আলো বাপ বেটিকে দেখে নরম হয়ে বলল, আমি কি চলে যাব? না, তুমিও এসো, তবে কোনো বাড়াবাড়ি করো না মাম্মা। ইনশিরাহ ক্ষীণ স্বরে আকুল হয়ে বলল। আলো মেয়ের দিকে তাকিয়ে আছে। ইনশিরাহ পাপার বুক থেকে মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলে। আলো ছুটে গিয়ে শামিনের থেকে ছাড়িয়ে তার বুকের ধনকে বুকের সাথে মিশিয়ে নেয়। ইনশিরাহ মায়ের গায়ের গন্ধ নেয়, দুচোখ বন্ধ করে, হাই তুলতে তুলতে বলে, মাম্মা তুমি পাপা আর আমাকে বড্ড ভোগাও। আলো ফোপাচ্ছে। ইনশিরাহ বলে, বুগিয়ে বরাবর নিজেই কাঁদো। ছোট থেকে দেখছি। তুমি এমন কেন? আলো মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইনশিরার খুব ঘুম পাচ্ছে মায়ের কোলে। ঘুম ঘুম কণ্ঠে বলে, আতাউর আলমের প্যারেন্টিং ঠিকঠাক ভাবে হয়নি। এবার শামিন মেয়েকে টেনে নেয়। ইনশিরাহ যেন একটা ছোট 5 বছরের বাচ্চা। ওকে সেভাবেই কোলবদল করা হচ্ছে। শামিন মেয়েকে নিজের কোলে শুইয়ে দেয়। ইনশিরাহ ঘুমের রাজ্যে তলিয়ে যাচ্ছে যেন, যখন চেতনা ছিল তখনও বলছে, আজ তোমরা কোথাও যাবে না খবরদার। এই ঘর ছেড়ে কোথাও না। তোমরা একসাথে এভাবে আমাকে বহুদিন আদর করনি। পাপার কোলে মাথা রেখেই ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে ইনশিরাহ। আলো শামিনকে বলে, ওকে ঠিকভাবে শুতে বলি। আপনি সারা রাত এভাবে বসে থাকবেন নাকি? সামিন স্ত্রীর কথার জবাব না দিয়ে ঘুমন্ত মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মেয়েকে উদ্দেশ্য করে বলে, ভুল তো তোর আম্মা। কেন বড় হতে গেলি? কেন? সেদিন রাতে ইনশিরার বাবা মা সত্যিই না ঘুমিয়ে তাকে আদর দিয়েছে। মাথায় হাত বুলিয়েছে সারা রাত। ইনশিরাহ দীর্ঘদিন পর একটু স্বস্তিতে ঘুমিয়েছে। একটু স্বস্তিতে।
ইহানকে তাড়াহুড়ো করে তৈরি হতে দেখে সামিন বলল, কোথাও যাচ্ছ? ইহান ঘুরে সামিনকে দেখে বলল, বড় বাবা, এসো, বসো। সামিন ঢুকল ইহানের ঘরে। আজ সে অফিসে যায়নি, তবে মনটা বেশ ফুরফুরে লাগছে। সে বসল। ইহান একটা চেয়ার টেনে তার সামনেই বসল। বড় বাবার দুটো হাত ধরে বলে, কাজ বেড়েছে বড় বাবা। সামিন ম্লান হাসল। ইহান বলতে লাগলো, ফুয়াদ তো, রাহাত আঙ্কেলরা এত করে বলে, তোমাকে পার্টির ভীষণ দরকার। একটু আমার আগের বড় বাবা হওয়া যায় না? তুমি সেই আগের মতো রাজত্ব করবে, আমি হব তোমার সেনাপতি। সামিন ম্লান হেসে দুপাশে মাথা নেড়ে বলে, খুব যন্ত্রণার পরে এসব ছেড়েছি রে বাবা। আমার সেদিনের কথা ভেবেই লজ্জা লাগে। পুরো দেশ যখন আমার নামের পুত্তলিকা পুড়িয়েছে, রাস্তায় আমার স্ত্রীকেও ছাড় দেওয়া হয়নি লাঞ্ছনা থেকে। যে সদ্য সন্তান হারিয়েছিল, ওই মহিলা মেয়ে নিয়ে দাঁত কামড়ে পড়েছিল আমার সংসারে। আমার ভাইদের সাথে উকিলের কাছে ছুটতে ছুটতে শীর্ণকায় হয়ে গিয়েছিল। অন্য কেউ হলে ডিভোর্স দিয়ে চলে যেত, সে যায়নি। জেল থেকে বেরিয়ে আমি ওই মহিলার কাছে ওয়াদা করেছি, আর এ জীবন নয়। আমি ভালো আছি ইহান। এই জীবনটা ভীষণ শান্তির। কাছের কটা মানুষ, ব্যাস। ইহান তাকিয়ে আছে। তার ভীষণ মায়া লাগে এই মানুষটার জন্য। সামিন বলতে থাকে, আমি চাই না আমার বাড়ির কেউ রাজনীতিতে জড়াক। তোকে বাধা দিতে পারিনি, মিশন থেকে ফিরে এসে নিজের খুশি হিসেবে জনসেবা বেছে নিয়েছিস। আমি খুশি। দোয়া করি যাতে সততা বজায় রেখে চলতে পারিস। ছেলের মাথায় হাত বুলিয়ে সামিন বাইরে বেরোয়। আজ বহুদিন পরে তার শরীরটা বেশ চাঙ্গা লাগছে। একটু আড্ডা দিতে ইচ্ছে করে এই বয়সে, কিন্তু কোন মানুষ খুঁজে পায় না সে। সবাই ভীষণ ব্যস্ত। আলো তাকে খুব একটা সময় দিতেই চায় না। সব সময় অকারণে রান্নাঘরে ঢুকে বসে থাকে। আর মেয়ে তো মেয়ে। এই বয়সটা ছোট ছোট নাতি নাতনিদের নিয়ে খেলাধুলা করার বয়স। অথচ তার কি দুর্ভাগ্য, ছেলেমেয়েগুলো মানসিকভাবে বড়ই হচ্ছে না, তারা কিভাবে সামিনকে নাতি নাতনির মুখ দেখাবে। নাতি নাতনি দেখার আগে অক্কা না পেলেই হয়। হাসতে হাসতে ভাবে সামিন। সামিন হেঁটে ইনশিরার ঘরের সামনে গেল। ইনশিরা তখন নিজের অগোছালো ঘর গোছাচ্ছিল। কতদিন নিজের ঘর সে নিজ হাতে গোছায় না। সামিন ঢুকতেই বাবা মেয়েতে মুখোমুখি হলো। দুজনেই একসাথে চৌড়া করে হাসল। ইনশিরা হেসে বাবাকে আলিঙ্গন করে বলে, গুড মর্নিং পাপা। সামিন তার সেই পুরনো সুরে আদরের সহিত বলে, তাড়াতাড়ি রেডি হন আম্মা। বাজারে যাব। মেয়েকে নিয়ে অনেকদিন পরে বাজারে ঘোরাঘুরি করছে সামিন। ভীষণ ফুরফুরে তার মেজাজ। ইনশিরা আর চোখে শুধু নিজের পাপাকে দেখছিল। কি ভীষণ খুশি পাপা। একটা বাচ্চা লাগছে পাপাকে। আচ্ছা, সাইমের সাথে বিয়েটা হলে কোনোভাবে পাপা যদি মেনেও নিত তাদের, তবে কি পাপা এভাবে হাসতো? পাপা তো স্বস্তিই পেত না। মেয়েকে নিয়ে দরদাম শেখাচ্ছে সামিন। হাসতে হাসতে বলছে, শোনো আম্মা, ভীষণ ব্যস্ত লোকের বউ হয়ছো তুমি। নিজের ক্যারিয়ারের পাশাপাশি বাড়ির বাজারটাও মাঝে মাঝে তোমাকে দেখতে হতে পারে। প্র্যাকটিস করে নাও কেমন? আমি এখন তোমাকে শেখাবো কিভাবে ভালো মাছ বেছে কিনতে হয়। তোমার মাম্মা এসব পারে না। তার শুধু মুখেই হম্বিতম্বি। আমি বাজার করে নিয়ে গেলেই খুঁত ধরবে। অথচ তার পছন্দ অতি জঘন্য। ইনশিরা হেসে বলে, মাম্মার পছন্দ জঘন্য এটা আমি জানি পাপা, তবে তার একটা পছন্দ বেস্ট বেস্ট বেস্ট। তুমি। কখনো তোমার হাত না ছাড়া। শামিন হাসে, মেয়ের হাত ধরে টানতে টানতে সুপার মার্কেটের ভেতরে যায়। ইনশিরা ঝাপসা চোখে পাপার পাগলামি দেখছে। শামিন মেয়ের হাত ধরে ঘুরে ঘুরে সুপার মার্কেটের মাছ দেখেছে। বাড়ির গাড়ি আনেনি তারা। বাবা মেয়ে অযথা অকারণে একটা বড় বোয়াল মাছ কিনে আইসক্রিম খেতে খেতে ফুটপাত ধরে ধরে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যায়। আজ বহুদিন পরে যেন একটু প্রাণ ফিরে পেয়েছে বাড়িটা। তার মধ্যে কানাঘুষা শোনা যাচ্ছে ইরফানের 3 দিনের ছুটি মঞ্জুর করেছে। একটু বেশিই খুশি ইনশিরা। তবে এই ব্যাপারে এখনো চুপচাপ ঋতু। ইরফানের আশা নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি সে। ইনা আর ইনশিরার বিয়ের অনুষ্ঠান হবে একই সাথে, তবে বিরাট বড় আয়োজন। ইরফান দুই বোনের অনুষ্ঠানেই উপস্থিত থাকবে, তাই শামিনের এমন আয়োজন। দুপুরের ভাত খেয়ে সামিন অযথা গিয়ে মেয়ের কাছে বসে থাকে। ইনশিরাহ বসে বসে পাপার গল্প শোনে, পাপার খুশি দেখে।
মুইন হঠাৎ ইনশিরাহকে কল করলে সামিন লাজুক হেসে ইনশিরার ঘর থেকে বেরিয়ে যায়। ইনশিরাহ কলটা রিসিভ করে, মুইন জিজ্ঞেস করে সে কি করছে। জবাবে ইনশিরাহ জানায় পাপার সাথে গল্প করছে সে। তবে সে কোন বাড়তি কথা খুঁজে পায় না বলার। কেমন অদ্ভুত লাগে তার। বিয়ে হতে না হতেই লোকটা কতটা ফ্রি হচ্ছে। দরদ নিয়ে জানতে চায় ইনশিরাহ খেয়েছে কিনা, শরীর ঠিক আছে কিনা। ইনশিরাহ এমন পারে না। তার কাছে মুইন অচেনা একটা লোক। ইনশিরাহ ঘাবড়ে যায়। মুইনের সাথে তার প্রথম রাত কিভাবে কাটবে সেটা ভেবে সেই গুটিয়ে যায়। ভীষণ দ্বিধা হয় তার। এসব কথা কাউকে বলা যায় না, মায়ের সাথেও শেয়ার করা যায় না। একটু পরামর্শ চেয়ে ইনশিরাহ একটা কাউন্সেলিংয়ের গ্রুপে পোস্ট করেছিল। সবাই কত কত পরামর্শ দিয়েছিল। কেউ কেউ ধর্মীয় ব্যাখ্যা দিয়েছে। কিন্তু ইনশিরাহ নিজেকে এসব কোন কিছুতেই বোঝাতে পারে না। কিভাবে কিভাবে পারে মানুষ যাকে ভালোবাসে না তার কাছে নিজেকে সঁপে দিতে। কিন্তু মুইনকে আটকানোর, বাধা দেওয়ার যুক্তি তো নেই। মাম্মা পাপা ভীষণ খুশি। তবে ইনশিরাহ নিজের সাথে দ্বন্দ্ব কিভাবে করবে বুঝে উঠতে পারে না সে। চার দেয়ালের মাঝে একজন পুরুষ কি বুঝবে তাকে, বোঝার চেষ্টা করবে। তবে বান্ধবীদের কাছে ইনশিরাহ যা শুনেছে এমনটা হলে সে ভীষণ হতাশ হবে অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে, যে হতাশা নিয়েই সে সারা জীবন সংসার করবে। বিকেলে সামিন এসে তাড়া দেয়। একটু ঘুমাতে নিয়েছিল ইনশিরাহ। সামিন হাত ধরে টেনে তোলে, এই অলস মেয়ে, তৈরি হও, শিগগির বেরোবো আমরা। ইনশিরাহ জানতেও চায় না কোথায় বেরোবে। দেখে বাবার হই হুল্লোড়, সে চুপচাপ রেডি হয়ে নেয়। একটা টি শার্ট পরে, একটা হোয়াইট জিন্স পরে। আলোয়া ইনশিরার পোশাক নিয়ে কিছু বলে না। ইনশিরাহ মায়ের নমনীয়তা দেখে নিজে থেকেই গলায় একটা স্কার্ফ পেঁচিয়ে নেয়। তারা এসেছে প্রেরণার অ্যাপার্টমেন্টে। ভীষণ ব্যস্ত প্রেরণা। সামিন আলো ইনশিরাকে দেখে প্রচণ্ড রকমের খুশি হয়ে যায়। রীতিমতো হিমশিম খায় অতিথি আপ্যায়নে। সামিন নিষেধ করে প্রেরণাকে চুপ করে বসতে বলে। আলো প্রণমীকে কোলের কাছে নিয়ে বসেছে। ভীষণ মায়াবী, মিষ্টি একটা এতিম মেয়ে। কত চড়াই উতরাই পার করে, কত দুর্ঘটনার শিকার হয়ে এ পর্যন্ত এসেছে। প্রণমী আপুর কথা মতো ও বাড়ির কারো সাথে অস্বাভাবিক আচরণ করে না, সালাম দেয়। কেউ কিছু জিজ্ঞেস করলে জবাব দেয়। সামিন এখানে কেন এসেছে তা জানায় প্রেরণাকে। প্রেরণা আলো সামিনের পাশে বসে। সামিন বলে, তোমরা নিকট আত্মীয় প্রেরণা। শুনেছ তো দুই মেয়ের অনুষ্ঠান একসাথে করছি, বাধ্য হয়ে এই তাড়াহুড়ো সিদ্ধান্ত। রিসেপশন পূর্ববর্তী অনুষ্ঠানে তোমাদের আসাটা একান্ত কাম্যমা। প্রেরণা নিজের বোনের দিকে তাকায়। সামিন বলতে থাকে, আর প্রণমীর আশাটাও। প্রেরণা হেসে জবাব দেয়, কেন যাবে না? অবশ্যই যাব, আমরা প্রত্যেকে যাব। এভাবে বলার তো কিছু নেই আঙ্কেল। আলো এবার ঝেড়ে কাশে, বলে, মা ওদের দু বোনের মেজো ভাই ওদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবে। আমরা আমরা তোমাকে নিশ্চয়তা দিচ্ছি কোনো রকম বাজে পরিস্থিতির মুখোমুখি আমরা তোমাদের হতে দেব না। তুমি যদি একটু সহজ হতে। দুই মেয়ের বিয়ের অনুষ্ঠান বুঝতেই পারছো। ইনায়ার কাছে তুমি প্রণমী খুবই ইম্পর্ট্যান্ট। ইভেন আমাদের কাছেও। প্রেরণা প্রণমীর দিকে তাকায়। প্রণমী নিশ্চুপ বসে আছে। প্রেরণা একটা লম্বা শ্বাস ফেলে বলে, আর কোনো কিছুরই ভয় পাই না আন্টি। আমার বোনকে আগলে রাখার ক্ষমতা আছে আমার। আপনাদের এত হীনমন্যতায় ভোগার কিছু নেই। আমরা যাব। আমি আপনাদের ভরসা করি। চিন্তা করবেন না। স্বস্তি পায় সামিন। মূলত এজন্যই এখানে আসা। যেসব শ্বাসরুদ্ধকর, বাজে দিন একজন অভিভাবক হিসেবে পার করেছে সেই বাড়ির বড়রা, এখন সবকিছু স্বাভাবিক হোক সেটাই চাচ্ছে সে। দুই মেয়ে তার, দুই মেয়েকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেবে তারা। প্রেরণার অতিথি আপ্যায়নে বরাবর মুগ্ধ সামিন আর আলো। ভীষণ যজ্ঞ মেয়েটা, তবে কি দুঃখী। শুদ্ধকে কোলে নিয়ে সামিন আলোকে বলে, ইহানকে বিয়ে করিয়ে দিলে এরকম একটা শুদ্ধ এতদিনে আমাদের বাড়িতেও থাকতো, তাই না বলো? আলো হাসে, ইহানের কথা মনে করে সামিনকে বলে, এরকম একটা শুদ্ধ পেতে আপনাদের কয় ভাইকে কতদিন অপেক্ষা করতে হয় সেটা দেখুন। ছেলের মতিগতি বুঝি না। প্রেরণাদের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে সামিন স্ত্রী কন্যাকে নিয়ে যায় রিভানায়। ইনশিরাহ ভাবে পাপা এখানে বহুদিন পরে মেয়ে বউ নিয়ে হঠাৎ সময় কাটাতে এসেছে। কিন্তু যখন মুইনকে দেখতে পেল তখন ইনশিরাহ বুঝল এসব পাপার পূর্ব পরিকল্পিত।
রাত তখন 8:30। মুইন সিভিল ড্রেসে আসে, একটা গ্রে ডেনিম শার্ট পরিহিত, হাতা গুটিয়ে রাখা। ইনশিরাহ নিজের দৃষ্টি নত করে বসে থাকে। সামিন দুটো আলাদা টেবিল বুক করলেও মেয়ে জামাই নিয়ে একই সাথে বসেছে। মুইন বসে আলো সামিনের দিকে তাকিয়ে চৌড়া হাসি হেসে ইনশিরাহকে দেখে নেয় এক পলক। তার বধূরও সাথে তার একদিনে দেখা হওয়ার কথা ছিল না। তার উদার, স্মার্ট, সচেতন শ্বশুরের কল্যাণে সেই সুযোগ হয়েছে। খাবার চলে আসে। সামিন খেতে খেতে মুইনের সাথে হাসতে হাসতে গল্প করে। আলো তাদের সাথে অংশ নেয়। শুধু মনমরা হয়ে খাচ্ছে ইনশিরাহ। দেখছে, লোকটা যেন ধীরে ধীরে তার জায়গাটা নিয়ে নিচ্ছে মাম্মা পাপার জীবনে। আর চোখে বার কয়েক দেখে সে সভ্য, শান্ত, দায়িত্ববান, আরো বহু গুণে গুণান্বিত একজন লোক। ইনশিরাহ জানতে পারল না লোকটাকে, ইনশিরাহকে ঠিকভাবে জানল না লোকটা, কিভাবে কি হবে। অবশ্য জেনে শুনেই বা কি হয়, যেখানে 6 বছরের জানাশোনাও মিথ্যা হয়ে যায়। তবে ইনশিরাহ বুঝল, ওসব ভাগ্যের দোহাই, সব মিথ্যে। পারিবারিক বিয়ে মানেই অ্যাডজাস্টমেন্ট। যে যত অ্যাডজাস্ট করে থাকতে পারবে, সেই ভালো বধূ, ভালো বর। লোকে বলবে, ওই দেখো কপাল করে কত ভালো বর পেয়েছে, বউ পেয়েছে। ইনশিরাহ কেমন বধূ হবে ইনশিরাহ জানে না। ভাবতে ভাবতে খেতে খেতেই বিষম খায় ইনশিরাহ। জোরসে কেসে ওঠে। তৎক্ষণাৎ দুটো বলিষ্ঠ হাত তার দিকে পানি ভর্তি গ্লাস এগিয়ে ধরল। ইনশিরাহ কাশতে কাশতে দেখল হাত দুটো। সে বিভ্রান্ত হলো কিছুটা। আলো তখন চোখ বড় বড় করে শ্বশুর জামাইকে দেখছে। এমন একটি দৃশ্য, এমন ঘটনা তার জীবনে বহুবার ঘটেছে। বহুবার। যতবার সে স্বামী আর বাবার সাথে একসাথে খেতে বসেছে। স্বামিনের হাত দেখে মুইন হেসে নিজের হাতটা সরিয়ে নেয়। ইনশিরাহ পাপার হাত থেকে গ্লাসটা নিয়ে পানি খায়। আজ তাড়াহুড়োতে একটা ক্যাব নিয়েছিল প্রেরণা। আজ রবিবার। গত দুদিন ছুটি ছিল, তাই ওদিকটা পুরোটা সামলে নিয়েছে সুযোগে। তবে আজ রেস্তোরাঁয় যেতেই হবে, কাজের চাপ আজ বেশি থাকবে। সেখান থেকে যাবে অফিসে। শুদ্ধকে স্কুলে দিয়ে ক্যাবে উঠেছিল, আজ প্রচণ্ড ভিড়ে তাকে রাইড শেয়ার করতে হচ্ছে। তাদের এপার্টমেন্টের 7 তলার ফারাজ ভাই প্রেরণাকে দেখে হাসলেন। লোকটা অমায়িক, সহজ সরল। প্রেরণার সাথে টুকটাক কথা বলতে বলতে বললেন, তুমি এত দৌড়ঝাঁপ করো, রিয়েলি ইমপ্রেসিভ। তোমার ভাবিও খুব দৌড়ঝাঁপ করে। বিজনেস অফিস সামলে বাড়িতে আসলেই তার মেজাজের কাছে টিকতে পারি না, আমি আর আমার বাচ্চারা। ওরকম একটু স্ট্রেচড আমিও থাকি। প্রেরণা হেসে জবাব দিল। ফারাজ সরল হাসি হেসে বললেন, অথচ আমরা পুরুষরা বাইরে থেকে কাজ করে এসে একটু মেজাজ দেখালেই তোমরা নারীরা কত অভিযোগ করো। কি বোঝা যায়? বাইরের দুনিয়াটা কেমন, কতটা স্ট্রেস নিতে হয়, বোঝা যায়। লোকটা কথাটা বলেছে মনখোলা ভাবে, সহজ সরল লোক ভীষণ। তবুও প্রেরণার মুখের হাসি মিলিয়ে গেল। জানালার বাইরে দৃষ্টি দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে অস্ফুটে বলল, জি বোঝা যায়। তার থেকে ভালো কে বোঝে আর। নিজের জন্য একটু মি টাইম নেই, একটু ছুটিছাটা নেই। প্রেরণারও ইচ্ছে করে একটু ফুরফুরে মেজাজে থাকতে, কখনো বিকেলে মন চাইলে শাড়ি পল্লীতে গিয়ে দুটো শাড়ি কিনতে, একটু প্রতিবেশী ভাবিদের সাথে আড্ডা দিতে, একটু বই পড়তে, একটু গুছিয়ে বসে আচার খেতে। ইচ্ছে করে একটু বাথটাবে শরীর ভিজিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে, পপকর্ন নিয়ে বসে একটা মুভি দেখতে। এত ছুটতে যে তারও ভালো লাগে না। ক্যাব থেকে প্রেরণা নেমে পড়ল। রেস্তোরাঁর সামনে তার স্বাদে আহ্লাদের সাইনবোর্ডটা ঠিকঠাক ভাবে সেট করা যায়নি এখনো। ইহান তাজওয়ারের ক্লাবের বড় সাইনবোর্ডটার পাশে কোনো মতে শিশুবাচ্চার মতো লাগছে 3D সাইনবোর্ডটা। এ ব্যাপারে একটু তাজওয়ার মির্জার সাথে অফিসিয়াল আলোচনা করা দরকার। রোজ তাদের দেখা হয়, আসতে যেতে মুখোমুখি হয়। ইহান চোখ তুলে চট করে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়। প্রেরণা সালাম দিলে, সালামের জবাব দেয়। এখানে এভাবেই কথা হয় দুজনের। এর বাড়তি কুটুমালাপ হয় না। আজও প্রেরণার মুখোমুখি হলো ইহান। চট করে চোখ নামিয়ে নিজেই সালাম দিল। প্রেরণা সালামের জবাব দিলে বলল, কোনো অসুবিধা হলে জানাবেন। জি বলছিলাম ওই সাইনবোর্ডটা ঠিক করে দেব। হাস্কি স্বর সংক্ষিপ্ত উত্তর দিল। প্রেরণা আন্তরিক হেসে মাথা নেড়ে চলে যায়। ইহান রোজকার মতো ঘাড় ঘুরিয়ে দেখে কি ভীষণ পরিশ্রমী গম্ভীর এক নারীকে, তার দুলতে থাকা বেনিকে,
তার নম্র চলন অথচ দৃঢ় কদমকে, ইহান দেখে তার সমুদ্রনীলাকে, এক পরনারীকে, তরতর করে বুঝদার মনে বেড়ে যায় খামখেয়ালি জেদ। কেমন হ্যাংলা লাগে নিজেকে ইহান তাজওয়ারের। সে তো এমন ছিল না। কাউকে ভালো লাগলেই যে সেটাকে নিয়ে এত ভুগতে হবে এই বয়স তো তার নেই। কি অদ্ভুত এই হ্যাংলামির রোগটা। বেচারা পেয়ে তাকে ধরেছে। আপন এসে পাশে দাঁড়াতেই ইহান চট করে চোখ নামিয়ে নেয়। আপন বলে, ভাই এই আজকের এতিমখানার খাবারের অর্ডারটা বাবুর্চি আপাকে দেব। মানে অনার স্টাফদের। ইহান রাগী রাগী তাকালো আপনের দিকে। প্রেরণার রেস্তোরাঁ থেকে এই অফিসের সবকটা ছেলেকে দূরে থাকার করা আদেশ ইহানের। আপন ঘাবড়ে গিয়ে বলল, ভাই রেস্তোরাঁয় যাব না, অনলাইন অর্ডার করব। পাক্কা। ইহান কোন জবাব না দিয়ে লম্বা কদমে বেরিয়ে পড়ল। আজ হাতে তেমন কাজ ছিল না, তবে বিশেষ একটি কাজে ইহান বেরিয়ে পড়ল। সে আজ হওপে যাবে ইরফানকে আনতে। ভাইয়ের কথাটা ভেবে ইহানের মনটা ফুরফুরে লাগছে। ইয়াসার মির্জা সেই তখন থেকে স্ত্রীর মন বোঝার চেষ্টায় আছে। তবে বুঝে উঠতে পারছে না সে বুঝতে চাইছে কি আসলে। তার ধর্মপত্নীর চেহারা দেখে মনে হচ্ছে ঠিক নেই কিছু একটা। মজার ছলে বলল, বলেছি চলো আমার সাথে মর্নিং ওয়াকে চলো, মেজাজটা এতে ফুরফুরে থাকে সারাদিন। আমার মেজাজ অফুরফুরে আপনাকে কে বলল? ওহো আমি তো ভুলেই গিয়েছি। তুমি আলো। তোমার চেহারাই এমন। কপাল কুঁচকে আলো স্বামীর দিকে তাকায়। ইয়াসার মির্জা তার ভুবন ভোলানোর হাসি দিয়ে স্ত্রীকে কাছে টেনে টুপ করে একটা গালে চুমু খেয়ে ফেলে। বলে, জোকিং। আলো হেসে ফেলে। শামিন বলে, একদমই বদলায়নি তোমার রূপ। সেই পুরনো আলো। তবে মর্নিং ওয়াকে কর্নেলের ওয়াইফের সাথে অত হাসাহাসি করলেন যে আজ? শামিন অবাক হয়ে বলে, বুড়ো স্বামীর পেছনে গোয়েন্দা লাগিয়েছ শেষে? না। এই লজ্জা আমাকে শেষ করে দেবে। আমি এই মুখ নিয়ে নাতি নাতনির মুখ কিভাবে দেখব? গোয়েন্দা না। সুচিত্রা বৌদি বললেন আমাকে, ভাবি জানেন। আপনার জনাবকে দেখলাম মিসেস তালুকদারের সাথে জুস খাচ্ছিল মর্নিং ওয়াকে। সে কি হাসি তাদের। শামিন কৈফিয়ত দেওয়ার মতো করে বলে, মেয়ের বিয়ের ব্যাপারে টুকটাক জানতে চাইল। আর হ্যাঁ, তোমার ওই সুচিত্রা বৌদিকেও বলে দিও আমিও দেখি রোজ তার উত্তম কুমার এক সাবিত্রী চ্যাটার্জি নিয়ে কফি খায় গ্রিন পার্কে। আলো হা হয়ে যায়, বলে, আপনারা পুরুষরা কেউ কারো থেকে কম না। সেইম টু ইউ। একজন গোয়েন্দা হয়ছ। আলো হেসে শামিনের কোট এগিয়ে দিয়ে বলে, এত না বকে রেডি হন। সময় নেই হাতে। ইসমামকে চুপচাপ ঘরে বসে ম্যাগাজিন পড়তে দেখে পরি বিরক্ত হয়। ইসমাম স্ত্রীর বিরক্তি অনুধাবন করেও নড়চড় করে না। রিক্লাইনার চেয়ার ঠেসে বসে আছে। পরি এবার মেজাজ দেখিয়েই বলল, বাড়াবাড়ি। ভীষণ বাড়াবাড়ি। আপনি উঠবেন। আরে তোমরা যাও না। দুই জামাইয়ের জন্য স্যুট নেবে। এতে এত দল বেঁধে যাওয়ার কি আছে? তাছাড়া ভাইয়া তো যাচ্ছে যাও। তিতিবিরক্ত পরি রীতিমতো ক্ষেপে যায়, চেঁচিয়ে বলে, ভাইয়া ভাবি নিজেদের জামাইয়ের স্যুট নিতে যাচ্ছে। আপনার কি একটুও আগ্রহ নেই নিজের মেয়ে জামাইয়ের জন্য? এখনো এত ঢং করছেন। মেয়েটা কিন্তু ওর কাছে থাকবে আজীবন। আরে কি আশ্চর্য। এই বিয়ে নিয়ে তো আমার অমত নেই আর। যে যা চাও তাই করো। টাকা আমি খরচ করছি তো। আমাকে এখন একটু দূরে রাখো। স্বামীর কথা শুনে মুখটা শুকনো করে পরি বসে থাকে। ইসমাম কিছুক্ষণ স্ত্রীকে দেখে চুপ করে উঠে দাঁড়ায়। এত বছরেও এর ইসমামকে মানানোর বাচ্চামো ধরনের জেদ যায়নি। কি অদ্ভুত এই নারী চরিত্রগুলো। গোটা একটা সংসার সামলে ঠিক জায়গা বুঝে ঢলে পড়ে আহ্লাদনিতে। আশ্চর্য। উঠে এসে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে ইসমাম বলল, চলো। আজ তারা মানে এ বাড়ির বড়রা তাদের দুই জামাইকে নিয়ে জামাইদের জন্য কমপ্লিট ফর্মাল স্যুট নিতে যাবে। তবে মেয়েরা যাবে না। আজ শ্বশুর শাশুড়ি আর জামাইদের দিন। মারিয়া আর সোফিয়া বাচ্চাদের নিয়ে একদিনের জন্য আতাউর আলমের বাড়িতে গিয়েছে। তালাবদ্ধ হয়ে পড়ে আছে বাড়িটা। বাচ্চাদেরও তো পিতৃভূমি দেখানো প্রয়োজন। ঋতু চুপচাপ নিজের ঘরেই ছিল। উদাস মনে জানালার কাছে দাঁড়িয়েছিল। এই এত উৎসবে ঋতু মন দিতে পারে না। তার বুকটা শুধু হু হু করে। আজ এই বাড়ির উৎসব দৃশ্যটা অন্যরকম হতে পারত। সম্পূর্ণ অন্যরকম। এসব কিছু না ঘটলে ছেলেটা তার বোনদের বিয়েতে কি কি না করত। এই নিস্তব্ধ বাড়িটাকে মাতিয়ে রাখতে ওই বদরাগী চঞ্চল ছেলেটা একাই যথেষ্ট ছিল।
ইলহাম মির্জা তখন অফিসে ছিলেন। সামিন ঋতুকে ডাকছিল। ভাসুরের ডাক কর্ণগোচর হতেই ঋতু ঘর থেকে বের হয়। ঋতুকে দেখে সামিন অবাক হয়ে ঋতুর দিকে তাকিয়ে বলে, তুমি যাবে না আমাদের সাথে? আরে এমন সুযোগ আর হবে ঋতু? বিয়ে উতরে গেলে আমরা বুড়োরা সবাই ব্যস্ত হয়ে পড়ব ঋতু। ইলহামকেও ডেকে নেব চলো। ঋতু চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সামিন তাকে কিছুক্ষণ দেখে বলে, ছেলেটা আসছে ঋতু। এখন সহজ হও। ভাইয়া, মা হিসেবে ন্যায় অন্যায়ের মাঝে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে আমাকে। আমি ব্যর্থ মা। কিন্তু আমার ব্যর্থতা কোথায় ছিল? আলো বলে ওঠে, ব্যর্থ আমরা সবাই ঋতু। একটা অদৃশ্য মনস্তাত্ত্বিক দূরত্ব, যেটা বাচ্চাদের সাথে আমরা কখনোই কমাতে পারিনি। আমরা সবাই ব্যর্থ। তাই বলে সন্তানের ভালো তো শেষ নিঃশ্বাসের আগেও চাই। তুমিও চাও, অযথা কষ্ট দিচ্ছ নিজেকে। শামিন বলল, শুদ্ধ কে ঋতু? আমাকে বলো শুদ্ধ কে? শুদ্ধ কেবল মানুষ মৃত্যুর পরে হয়। ঋতু চুপটি করেই দাঁড়িয়ে আছে। শামিন নম্র গলায় বলে, আমরা বুড়ো হচ্ছি ঋতু। ওদের বাকি জীবনটা পড়ে আছে। হাল ছাড়লে হবে না। বাবা মায়েরা হাল ছাড়তে পারে না। যা হয়েছে হয়েছে, চেষ্টা করো সবটা ঠিক করার। বাচ্চাগুলো যেন অসম্ভব ভালো থাকে। অভিভাবক হিসেবে নিজেদের ব্যর্থতার গ্লানি যেন ওদের নিয়ে গর্বে পরিণত হয়। একটু থেমে সামিন ঋতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ছেলেটা আছে, 3 দিন থেকে চলে যাবে। ও একজন অপরাধী, ও জানে সেটা। তবে সেটা ওর মায়ের চোখে এভাবে দেখতে থাকলে ও তো শুদ্ধ হওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে। প্লিজ সহজ হও ঋতু। কর্তৃপক্ষ ইহানকে দিয়ে সমস্ত ফর্মালিটিজের কাগজে স্বাক্ষর করিয়ে ওয়ার্ডেনকে বলল ইরফান মির্জাকে গিয়ে খবর দিতে। আধা ঘন্টা অপেক্ষার পরে সেই মাহেন্দ্রক্ষণ এলো। চোখের সামনে কেমন সরল দেখতে ছেলেটাকে দেখে ইহান তোরাক করে লাফিয়ে উঠে দাঁড়ালো। একটা সাদা ট্রাউজার এবং বাদামি ফুল স্লিভ টি শার্ট পরিহিত ইরফান মির্জা নির্নিমেষ দেখছিল ভাইকে। এক কদম এগোলো ধীরে, তারপর আরো দুকদম। হা করে দেখছিল দাদানকে। সে কিছুই জানে না। তাকে কেউ বলেইনি। ইহান ম্লান হেসে হাত বাড়িয়ে দিয়ে ভাইকে বলল, 3 দিনের ছুটি। বন্দের বিয়েতে যাবি না? হাইওয়ে পুরোটা ফাঁকা। একটা গাড়িও নেই এই ভর দুপুরে। ইহান গতানুগতিক স্পিডটা আজ বাড়িয়ে দিল। কেমন ভীষণ তারা ঠেকেছে তার ভেতর থেকে। গাড়ির জানালার বাইরে মাথা বের করে লম্বা একটা শ্বাস ফেলল ইরফান মির্জা। পরপর বুক ভরা শ্বাস নিল সে। দুচোখ বন্ধ করে মাথা সরিয়ে সিটে হেলান দিল। একটা বদ্ধ এরিয়ায় এই বাতাসটাকে সে ভীষণ মিস করেছে। ভীষণ। ইহান ড্রাইভিং সিটে বসে তেরছা নজরে ভাইকে দেখছে। মিটিমিটি হাসছে সে। গাড়িতে মৃদু মিউজিক চলছে। ইরফান সুরের তালে তালে মাথা দুলিয়ে প্রথম যে কথাটা বলল, সেটা হলো, বাড়িতে গিয়েই আমি মাম্মার হাতের রান্না দিয়ে 7 প্লেট ভাত খাবো দাদা নাই শোয়ার। শেহুকে কল দিয়েছিলে আপু? হু। আসছে। শান্ত বাবা দিয়ে চলে যাবে। প্রোগ্রামের দিন আসবে শান্ত বাবা। দুবোন এক বাটি চিপস নিয়ে বসেছে ভর দুপুরে। ইনা এসে গুটিসুটি মেরে ইনশিরার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। বলে, শেহুটা কেমন হয়ে গিয়েছে আপু? পড়াশোনার চাপ? চিন্তার কিছু নেই। আমাদের রোজ কথা হয়। বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ইনশিরা। ইনা উঠে বসল। হঠাৎ করে একটা কথা মনে পড়ল তার। খুব ভয় ভয় বলল, আপু একটা কথা জিজ্ঞেস করি? হু করো। আচ্ছা আপু, আমি রিলেশনের 15 দিনের মাথায় কেস খেয়ে গেলাম আর তুমি 6 বছর ধরে শহরে পালিয়ে পালিয়ে প্রেম করলে। অত সহজে ধরা গেল না তোমাকে? কেন বলো তো? আমি তোর মতো নেইলসে বয়ফ্রেন্ডের নামের প্রথম অক্ষর লিখে ঘুরে বেড়াতাম না স্টুপিড। ইনা আপুর কথায় বোকা বোকা হাসল লজ্জিত ভঙ্গিতে। তারপর হুট করে বলে ফেলল বেফাঁস কথা, আপু সাইমকে ভুলতে পেরেছো তুমি? থমকালো ইনশিরা। ইনা ঘাবড়েছে, একটা চর হয়তো তার গালে পড়বে, ভাবছে সে। কিন্তু ইনশিরা খুবই শান্ত স্বরে বলল, না। একজন প্রতারককে ভোলা উচিত নয়। দুজনের মাঝে আবারও পিনপতন নীরবতা। ইনা বোনের শক্ত হয়ে যাওয়া মুখবিবর দেখে নম্রস্বরে বলে, আপু ভাইয়ার সাথে তোমার নর্মাল হয়েছে সম্পর্ক? দুলাভাইয়ের সাথে? নর্মাল? কেমন নর্মালের কথা বলছিস তুই? এই যেমন ধরো তোমরা নর্মাল স্বামী স্ত্রীর মতো কথা বলো। নর্মাল স্বামী স্ত্রী কেমন কথা বলে? আরে হো আপু বোঝো না। আর 2 দিন পরে তো তোমরা এক ঘরে থাকবে।
তোমাদের সাংসারিক আলাপ হয়েছে। সাংসারিক আলাপ সংসার হওয়ার পরে হয় ইনু। আরে তোমাদের মধ্যে রোমান্টিক আলাপ হয়েছে। ধুর বোঝো না। ইনশিরাহ বোনের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। ইনা বোকা বোকা হেসে বলল, ভাইয়া আই লাভ ইউ বলেছে তোমাকে। আই লাভ ইউ? আই লাভ ইউ কেন বলবে? লোকটা ইনশিরাহকে পছন্দ করে। অনুভব করে কি? কেন বলবে হুট করে আই লাভ ইউ তবে? এই বাক্যটা এতটা হুট করে কাউকে বলা যায়? ইনশিরাহ বলতে পারবে? অন্যমনস্ক হয়ে ভাবছে ইনশিরাহ। ঠিক তখনই বাইরে গাড়ির হর্ন বেজে ওঠে। বড়রা মাত্রই বেরিয়েছে, তাদের এই সময়ে ফেরার কথা নয়। আর সেহু, তারও তো ফিরতে ৩-৪ ঘন্টা দেরি হবে। দুই বোন দুজন দুজনের দিকে চোখ বড় বড় কয়েক পল তাকিয়ে থেকে একই সাথে এক প্রকার চেঁচিয়ে বলে ওঠে, ইরফান মির্জা। ঘর থেকে ছুটতে ছুটতে বেরোলো ওরা। এ যেন দৌড় প্রতিযোগিতা চলছে, কে কার চেয়ে বেশি ছুটতে পারে, আগে যেতে পারে গন্তব্যের কাছে। ইনুর স্বাস্থ্য ভারী হলেও আজ সে তার আপুকে হারিয়ে দিয়ে ছুটছে। সিঁড়িতে ধূপধাপ আওয়াজ তুলে নামছে দুজন। বুকের মধ্যে তীব্র আনন্দময় উত্তেজনা, ভাইকে চোখে দেখার সামনাসামনি। সিঁড়ি থেকে নেমে লিভিং রুম পেরিয়ে লবি পেয়ে সদর দরজার বাইরে পা রাখতেই থমকায় ওরা। ইহান তাজওয়ার মির্জার লাল বিএমডাব্লিউ থেকে আঙিনায় পা রেখেছে এ বাড়ির মেজ ছেলেটা। ইনশিরাহ আর ইনা নিঃশ্বাস আটকে দেখছিল ভাইকে, পা থেকে মাথা। জিন্স এবং একটা সাদা রঙের শার্ট। চুলগুলো ট্রিম করা। হাতে তার অদ্ভুত বিদ্ঘুটে রিস্টলেটটা নেই। কি ভীষণ মার্জিত আর অমায়িক লাগছে ভাইটাকে। কিন্তু এ কি হাল! মাত্র কদিনে দানবীয় শরীরটা কেমন শুকিয়ে গিয়েছে, একটা কিশোরসুলভ ভাব এসেছে চেহারাতে। আগের রাগী মির্জাটি যেন নেই। এ যেন বাহ্যিকভাবে অন্য একটি ছেলে। শান্ত একটি ছেলে। ইনশিরাহ আর ইনা একদৃষ্টে তাকিয়ে আছে। ইরফান দুই বোনকে দেখে একটা সরল হাসি হেসে দুজনকে ডাকে হাত দিয়ে। শ্যামলা চেহারায়, ঠোঁটের কোণে ফুটে উঠেছে সরল হাসি, অল্প সময়ের জন্য। ইহান বুকে হাত বেঁধে পাশেই হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। ভীষণ রকমের আবেগপ্রবণ হয়ে ইনশিরাহ আর ইনা ছুটে যায় ভাইয়ের কাছে। ইনা গিয়ে আগে ধরল, কাপা কাপা গলায় বলল, ও দাদান, তুমি অসুস্থ দাদান। ইরফান হেসে মাথা নাড়ে। ইনুকে দেখে। কিছুক্ষণ দেখে বলে, শাড়িই পরিস। এমন মহিলা সেজে থাকিস সবসময়। চোখের পানি মুছে হাসতে হাসতে ইনা মাথা নাড়ায়। ইনশিরাহ চুপচাপ দাঁড়িয়ে আছে, ঠোঁট কাঁপছে তার। ইরফান ইনায়াকে রেখে ইনশিরার দিকে তাকায়, ধীরে ধীরে একটা হাত বাড়িয়ে দেয় ইনশিরার দিকে। তৎক্ষণাৎ ভাইয়ের হাতটা লুফে নিয়ে ইনশিরাহ কপালে ঠেকিয়ে কান্নায় ভেঙে পড়ল। ইরফান হাসছে বোনের কাণ্ড দেখে। ইহান কিছুটা দূরেই দাঁড়িয়ে ওদের তিনজনকে দেখছে, আদরের তিনজনকে। ইরফান ইনশিরাহকে বলতে লাগলো, তুই এমন কবে হলি? এত ছিচকাদুনে কবে হলি? ছোট ভাই। এই ছোট ভাই। এই শোন শোন। আচ্ছা কান্না থামা শোন। ইনশিরাহ নাক টানে, ওর গালে হাত রেখে ইরফান বলে, এক হাতে তালি বাজানো দেখবি। দুপাশে মাথা নাড়ে ইনশিরাহ। ইরফান বলে, আমি তবুও বাজাবো। কথাটা শেষ না করেই ইরফান ইনশিরাহকে একটা মোটামুটি ধরনের চড় মারে। খুবই সিরিয়াস ভঙ্গিতে। এটা আদৌ মজা ছিল না। গালে হাত চেপে শ্বাস আটকে, চোখ বড় বড় করে ভাইকে দেখে ইনশিরাহ। ইনা আর ইহান হতভম্ব ঘটনার আকস্মিকতায়। ইনশিরাহ ভীষণ রকমের হতবাক হয়ে অস্ফুটে বলে, মারলি কেন? শার্টের হাতা গোটাতে গোটাতে গা ছাড়া ভঙ্গিতে ইরফান জবাব দিল, এটা হচ্ছে ভাই জাতীয় শাসন। আম 100% শিওর বড় দাদান নিশ্চয়ই তোকে এই চড়টা মারেনি। এটুকু বলে একটু থেমে সে আবারও বলতে শুরু করে, ছি শেষমেশ সাইম ভুইয়া। দ্য গ্রেট রাঙ্গামুলা। ও থু। একদলা থুতু ফেলল ইরফান মাটিতে। ওরা তিনজন তখনও অবাক হয়ে দেখছে ইরফানকে। ইরফান ঘুরে সদর দরজার দিকে যেতে যেতে বলে, অবশ্য তোদের তিন ভাইবোনের রুচি মিলে যায়, ছোট থেকেই। আমার মতো ইউনিক নোস। কথাটা বলে ইরফান শীষ বাজাতে বাজাতে বাড়ির ভেতরে ঢোকে। ইনশিরাহ ঘুরে ইহানের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, এটাকে তুমি আনলে কেন দাদান? চেক করে আনুনি। এ তো একটুও শোধরায়নি। শান্তিনীরে আজ সন্ধ্যার পরে ইনশিরাহ ইনায়ার মেহেদি সঙ্গীত প্রোগ্রাম। তুনারা দল বেঁধে পার্লারে এসেছে দুপুরেই। প্রতিযোগিতা হবে, এখন থেকে প্রোগ্রামের কয়টা দিন সুন্দরী প্রতিযোগিতায় এগিয়ে থাকবে কে।
তাজরি হাসতে হাসতে বলছে, ট্রাস্ট মি। ইসির ধারে কাছেও যাব না আমরা। ওই মেয়ে ধারালো সৌন্দর্য নিয়ে জন্মেছে। মানহা বলে, আসলেই সাইমের জন্য আফসোস হয়, ব্যাটা অন্ধ। বলে কিনা ঠান্ডা মরা মাছ। টুনা বলে, ঠান্ডা মরা মাছ ধীরে ধীরে মুইন ফরাজির উষ্ণ মৎস্যকন্যা হয়ে যাবে, চোখে দেখলেই দেখিস হিংসায় জলে পুড়ে মরবে। টুনার কথায় হেসে ওঠে বাকিরা। রিং বাজছে টুনার ফোনের। ইনশিরাহ আর মুইনকে নিয়ে আরো কিছু চমকপ্রদ মন্তব্য করে ফোনটা হাতে নিতেই তার চক্ষু চড়ক গাছ। বাকিরা ওর দিকে তাকিয়ে বলে, কি রে, কার ফোন? সাইম। অস্ফুট স্বরে বলে টুনা। রিসিভ করবে না ভেবেও কলটা রিসিভ করে সে কানে ধরে। ওপাশ থেকে সাইমের ঠান্ডা স্বর, টুনা কলটা কেটো না, হাউ ইজি সি নাও। টুনার মুখটা হা হয়ে গেল, পর পর কপাল কোচকালো। হাউ ইজি সি নাও মানে? ওই ওই তাতে আপনার কি? কিছুই না। জাস্ট টেল মি, ইজ শি ওকে? ওদিন রাতে কি হয়েছিল? ওদিন রাতে ইসির বিয়ে হয়ে গিয়েছে, আপদ হয়েছে। বুঝলেন? চেঁচিয়ে বলে টুনা। শাইন চুপ হয়ে যায় কিছুক্ষণের জন্য, বলল, বিয়ে হয়েছে? বিয়ে তো দুদিন পরে। দুদিন পরে হবার কথা ছিল। বার্ট মুইন ভাইয়া আর ইসি বড্ড তাড়াহুড়ো করল। ওরা দুজন দুজনের প্রতি এতটাই দুর্বল হলো যে ওদের আর তর সইছে না। সোজা বিয়ে করে ফেলল। বুঝলেন ব্লাডি চিটার? দুর্বল হলো। রোবটিক জবাব সাইমের। টুনা একটা পৈশাচিক হাসি হেসে বলে, জি। মুইন ভাইয়া এতটাই হ্যান্ডসাম যে ইসি তো পুরো গলে গিয়েছে, আর মুইন ভাইয়া তো ইসির জন্য জান হাজির করে এখনই। চুপ করে রয় সাইম। টুনার মেজাজ ধীরে ধীরে বড্ড গরম হয়ে উঠেছে। গা জ্বলছে। সাইমকে বলে, ন্যাকামি হচ্ছে এখন। হাউ ইজি সি নাও? এ হহ। যান গিয়ে বাপের পছন্দ করা একটা উত্তপ্ত জীবন্ত ইল মাছ বিয়ে করুন। যত সব ন্যাকা বোকা গর্ধব ছেলে। অ্যান্ড ইউ, লিসেন। আমাদের ইসি ঠান্ডা মরা মাছ নয়, ওটা আপনি। রাখুন ফোন। দুম করে কল কেটে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে টুনা। ওপাশে ফোন হাতে নিয়ে স্থির দাঁড়িয়ে আছে সাইম। তার দৃষ্টি স্থির ফোনে। বিড়বিড় করে বলল, বিয়ে হয়ে গিয়েছে। 7 প্লেট ভাত খাবার ইচ্ছা পোষণ করেছিল ইরফান মির্জা। কিন্তু ভাবগতি দেখে মনে হচ্ছে 1 প্লেটও ঠিকঠাক ভাবে খেতে পারবে না। খাচ্ছে ধীরে ধীরে। ইহান মুখোমুখি একটা চেয়ারে বসে ওকে দেখছে। ইনশিরাহ আর ইনা একটু পর পর ইরফানের প্লেটে খাবার তুলে দিচ্ছে। ইরফান খেয়ে এগোতে পারছে না যদিও। বাইরে তখন ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন বাড়িটা সাজাচ্ছে, ব্যাকইয়ার্ড সাজাচ্ছে, শান্তিনীরের গোটা এরিয়া সাজিয়েছে সেই সকাল থেকে। ইরফান খেতে খেতে ইহানকে বলে, এত তাড়াহুড়ো? আজ মেহেদি সঙ্গীত, কাল প্রোগ্রাম, পরশু ইসি শ্বশুরবাড়ি যাবে, মানে এত তাড়াহুড়ো? তোর জন্য। তোর ছুটি 3 দিন। ইরফান চোখ তুলে তাকায়, তাই বলে ঠিকঠাক ভাবে আনন্দ করবে না। তোকে ছাড়া আনন্দ হতো না। আর আমি জেলে থাকলে? ইহান চুপ করে রয়। ইনশিরাহ ভাইয়ের প্লেটে বিফ তুলে দেয়। গেটের বাইরে তখন বাড়ির বড়দের দুটো গাড়ি এসে থামে। সব কাজ শেষ করে দুই জামাইকে নিয়ে রেস্তোরাঁয় দুপুরের লাঞ্চ করে প্রীতম আর মুইনকে তাদের গন্তব্যে ছেড়ে দিয়ে তারা এলো। ইলহাম মির্জাও তাদের সাথে আছে। গাড়ি থেকে নামলো সবাই হাসতে হাসতে। বেশ ফুরফুরে মেজাজ সবার। কতদিন পরে একটু ঘোরাঘুরি করেছে এভাবে 3 ভাই তাদের বউ নিয়ে। তবে হাসাহাসি হচ্ছিল অন্য একটি ব্যাপার নিয়ে। দুই জামাইয়ের কাণ্ড নিয়ে। বাড়ির বড়রা দর্শকের মতন বসে ছিল। রেস্তোরাঁর বিল পে করা নিয়ে বাড়ির নতুন দুই জামাইয়ের মধ্যে রীতিমতো হাতাহাতি লেগে গিয়েছিল। কেউ কারো থেকে কম না। মুইন বলেছে বিলটা আমি দিচ্ছি, প্রীতম বলেছে না ভাইয়া আমি দিচ্ছি। মুরব্বীরা চেয়ে চেয়ে দেখছিল তাদের। সামিন উঠে দাঁড়িয়ে একটা সুরাহা করেছিল অবশেষে। দুজনকে অর্ধেক অর্ধেক বিল পে করার সাজেশন দিয়েছিল। আজ জামাইরা শ্বশুর শাশুড়িদের ট্রিট দিয়েছিল। জামাইদের নিয়ে আলোচনা করতে করতে তারা সদর দরজার দিকে এগিয়ে যায়। পোর্চের ডান পাশে ইহানের গাড়িটা রাখা। সবাই থমকে দাঁড়িয়ে পড়ে সেখানেই। মুখ চাওয়াচাওয়ি করে একজন আরেকজনের সাথে। ইহানের তো রাতে ফেরার কথা ছিল। ঋতুর বুকটা কেমন করে ওঠে। কয়েক পল গাড়িটাকে দেখে ছুটতে ছুটতে ভেতরে যায় ভদ্রমহিলা। মুইনকে তার কটেজের সামনেই লিফট দিয়ে গিয়েছিল তার শ্বশুর শাশুড়িরা। আজ নিয়ে সামনের 3 দিন তার ছুটি।
কটেজের গেটের বাইরে বিশালাকা একটি ট্রাক দাঁড়িয়ে আছে। মুইনের নববধূর আগমন উপলক্ষে কিছু ফার্নিচার অর্ডার করেছিল সে। তার মধ্যে আছে একটি বিশালাকা ড্রেসিং টেবিল। বাড়ির মধ্যে বধূর জন্য একটা ছোট খাটো স্যালন বানিয়ে দেবে সে। কিছু কাবার্ডও অর্ডার করেছে। আরও ছিল হোম ডেকোরেশনের সামগ্রী। সে ছিল ব্যাচেলর, এক ছন্নছাড়া মানুষ। অতি প্রয়োজনীয় কিছু জিনিস ব্যতীত তেমন কিছুই কেনার আগ্রহ পায়নি কখনো। এখন পাচ্ছে। গেটের দারোয়ান মুইনকে দেখে সালাম দিল। মুইন এগিয়ে গেল। দারোয়ানের হাতে একটা বিশাল ফ্লাওয়ার বুকে দেখে জিজ্ঞাসা সূচক দৃষ্টি দিয়ে তাকায় সে। দারোয়ান বলে, স্যার, এক লোক এসে দিল আপনার বিবাহিত জীবনের শুভেচ্ছা জানিয়ে। মুইন গম্ভীর হয়ে বলে, কোন লোক? আপনি আমাকে না জানিয়ে নিলেন কেন? দারোয়ান আমতা আমতা করছে, বলল, সরি স্যার, লিয়াকত চৌধুরীর লোক পাঠিয়েছে। ওনাদের বুকে ফিরিয়ে দেওয়ার সাহস ছিল না। আপনাকে ফোনে পায়নি কেয়ারটেকার। মুইনের চোয়াল শক্ত হয়। দুদিন আগে প্রেস ক্লাবের একটা ঘটনায় মুইন তাদের সাথে সমঝোতা করেনি দেখে লিয়াকত চৌধুরী মাইন্ড করেছিলেন। আজ ঘটা করে ফ্লাওয়ার বুকে পাঠিয়েছে। মুইন বুকেটা কয়েক পলক দেখে দারোয়ানকে ঠান্ডা স্বরে বলল, ওটা বাইরের ডাস্টবিনেই রাখুন। কটেজে ঢুকে মুইন একটা একটা লম্বা শাওয়ার নিয়ে বেরোলো। ধবধবে সাদা রঙের তোয়ালে দিয়ে মাথাটা ঠিকঠাক ভাবে মুছল না। তোয়ালেটা দুকাঁধে ঝুলিয়ে বেডে বসল। তার রুমের বিশালাকা ওয়াশরুমে তখন দুজন মিস্ত্রি ছিল। মুইন ইনশিরার জন্য একটা বাথটাব সেট করিয়েছে ওয়াশরুমে। শ্যামলা সুদর্শন মুখটা, ভেজা ভেজা চুল থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে। সেদিকে খেয়াল নেই মুইনের। সে একে একে তার বন্ধুদের কল দিতে ব্যস্ত। আজ শ্বশুর বাড়িতে মেহেদি সঙ্গীত প্রোগ্রামের ইনভিটেশন আছে। সন্ধ্যার পরেই যাবে সবাই। সবার সাথে যোগাযোগ করে মুইন বিছানায় টানটান হয়ে শুয়ে পড়ল। এখন সে তার বউয়ের সাথে কথা বলবে। ইনশিরাহ কলটা রিসিভ করল। প্রতিদিন যতটুকু কথা হয় ঠিক ততটুকুই হলো। ইনশিরাহ জানালো তার ভাই এসেছে। মুইন তাকে আনন্দ করার কথা বলে ফোন কাটল। তারপর বাগদানের রাতে ইনশিরার ছবিগুলো একটার পর একটা দেখতে লাগলো। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে পরিতৃপ্তির হাসি। এই এক নিখুঁত সৌন্দর্যের অধিকারিণী আর দুদিন বাদে তার ঘরময় পায়চারি করবে। যাকে দেখে মুইনের সকাল হবে, যার সান্নিধ্যে রাত হবে। ঋতু এক ছুটে চলে গেল ভেতরে। বাকিরা তার পেছনে পেছনে। ছুটতে ছুটতে ঋতু ডাইনিং টেবিলের নিকটে গিয়ে দাঁড়ালো। ইরফান খাওয়া থামিয়ে মাথা তুলতেই চোখাচোখি হলো মায়ের সাথে। শুকনো মরুভূমির মতো খড়খড়ে এক মাতৃআত্মা ছটফটাচ্ছে। ঋতু ঠায় দাঁড়িয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে রয়। ইলহাম এসে দাঁড়ায় সেখানে। বাকিরাও অবাক হয়ে দেখছে ইরফানকে। সামিন ইহানকে বলল, সন্ধ্যায় ফেরার কথা ছিল না? ছাড় পেয়ে গেলাম আগে ভাগেই। সবাই দেখতে লাগলো ছেলেটাকে। বয়স কম কম লাগছে, মনে হচ্ছে 22-23-এর প্রাণবন্ত এক যুবক সদ্য ভার্সিটিতে উঠেছে। ঋতুর গলা ভেঙে আসে। ইরফান মায়ের থেকে চোখ নামিয়ে ধীরস্থির শেষ লোকমা মুখে পুরে চিবুতে চিবুতে বলে, সব ঠিক ছিল, তবে মাম্মা লবণ বেশি হয়েছে। আর মাছ ভুনাতে জিরেটা কেন দাও? বিরক্ত লাগে মাম্মা। ঋতুর চোখ বেয়ে পানি পড়ছে, আলগোছে সে তা মুছেও নিল। ইরফান প্লেটে হাত ধুয়ে ফেলে উঠে চলে আসে মায়ের কাছে। এসে ঋতুর মাথা থেকে আঁচল নামিয়ে হাতটা মুছে নেয়। ঋতু ছেলেকে দেখে কিছু বলে না মুখে। ইরফান মুখটা মুছে নিয়ে মাকে দুহাতে আগলে ধরে নিজের কাছে টেনে মায়ের দুগালে চুমু খায় দুটো। তারপর মাকে ছেড়ে ধীরে হেঁটে ইলহামের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম পাপা। ইলহাম একটু অবাক হয়েই সালামের জবাব দিল ছেলেকে, শান্ত স্বরে। ইরফান একে একে বাড়ির সব বড়দের সাথে কুশল বিনিময় করে। বড় মায়ের হাত ধরে হাতে চুমু খেলো, ছোট মায়ের হাত ধরে হাতে চুমু খেলো। ঋতু গম্ভীর কণ্ঠে ছেলেকে বলে, গিয়ে গোসল করে একটু ঘুমিয়ে নাও। বিকেলের পর থেকে সব মেহমানরা চলে আসবে। তখন তোমাকে প্রয়োজন হবে আমাদের। ইরফান ভদ্রভাবে মাথা নেড়ে বলে, জি। ধীরস্থির হেঁটে সিঁড়ির কাছটাতে যায় ইরফান। ভীষণ কৌতূহলী হয়ে ওকে দেখছিল ইনশিরা অস্ফুটে পাশে দাঁড়ানো ইহানকে বলে, একটু আগে না কত বাদরামি করল। এখন ভল্টা পাল্টে কি নিষ্পাপ সেজেছে দেখেছো বড়দের সামনে? একটা আস্ত গিরগিটি। ইহান শুধু দেখে সবাইকে।
বাইরে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজনের কথার আওয়াজ হচ্ছে। সামিন একটা লম্বা শ্বাস ফেলে সবার দিকে তাকিয়ে বলে, সবাই সন্ধ্যার পরে অনুষ্ঠানের জন্য তৈরি হও, বাড়িতে যোগাযোগ করো। আমি আর ইলহাম উপরে যাচ্ছি। আমাদের হিসেব নিয়ে বসতে হবে। দীর্ঘ ১.৫ মাস পর নিজের ঘরটাতে পা রাখে ইরফান। কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। ঘরে ঢুকে একলাফে বিছানায় শুয়ে পড়ল সে, এসির পাওয়ার বাড়িয়ে বিছানায় কিছুক্ষণ গড়াগড়ি করল। তারপর উঠে নিজের ঘরটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। সবকিছু নিজের জায়গা থেকে ১ ইঞ্চিও এদিক সেদিকে হয়নি। কাবার্ড থেকে একটা তোয়ালে, একটা 3/4 প্যান্ট বের করে নেয় ইরফান গোসল করবে বলে। পরপর নিজের হাতের দিকে তাকিয়ে 3/4 প্যান্টটাকে রেখে একটা ফুল ট্রাউসার্স বের করে নেয় সে। দীর্ঘ সময়ের গোসল শেষে বেরিয়ে এসেই দেখে বড় বাবা তার বিছানায় চুপচাপ বসে আছে। ইরফান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় সামিনের দিকে। সামিন রাশভারী গলায় বলে, বসো। ইরফান বড় বাবার থেকে অনেকটা দূরত্ব বজায় রেখেই সামনাসামনি বসে তোয়ালে দিয়ে মাথা মুছতে লাগলো। সামিন ওকে দেখতে দেখতে বলে, ও বাড়ি, মানে ইনুর শ্বশুরবাড়ির লোক আসবে সবাই। ইরফান মাথা তুলে বড় বাবার দিকে চায়। সামিন বলতে থাকে, একটু ঘুমিয়ে নাও। সন্ধ্যার পরে এই অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছে করলে নেবে। তবে প্রীতমের সাথে হেসে সালাম বিনিময় করবে, প্রেরণাকে দেখলে সালাম দেবে। এবং এটুকু বলে সামিন একটু থেমে বলে ওঠে, ভুল করেও প্রণমি মেয়েটার সামনে যাবে না। ছেলেকে খুব কড়া করে বলতে চাইলেও পারল না সামিন। অত্যন্ত নম্র স্বরেই বলল কথাটা। ইরফান কিছুক্ষণ বড় বাবাকে দেখে স্মিত হাসে। তারপর বলে ওঠে, ডোন্ট ওরি। আমি একটা লম্বা ঘুম দিতে চাচ্ছি বড় বাবা, এসব অনুষ্ঠান নিয়ে মাথা ব্যথা নেই। আসলে ওই শালারা। এটুকু বলে থতমত খেয়ে যায় ইরফান। সামিন তাকিয়ে আছে। ইরফান নিজেকে শুধরে নিয়ে বলল, মানে ওই ওখানের লোকগুলো খুব ডিসিপ্লিন। বিকেলে একটু ঘুমাতে পারি না। এখন ঘুম দেব। তুমি যাও। কাল প্রোগ্রামে থাকবো, চিন্তা করো না। যাও। সামিন চুপচাপ উঠে চলে যায়। ইরফান সত্যি সত্যি বিছানায় গা এলিয়ে দিয়ে দুচোখ বুজে থাকে। সন্ধ্যা নাগাদ মেহমানরা আসতে শুরু করেছে। ঝা ঝকঝকে বাড়িটাই অন্দরমহলে, আঙ্গিনায় ঠিকরে পড়ছে আলোক রোশনাই। মৃদু আওয়াজে ক্লাসিক মিউজিক বাজছে। ইনায়ার বান্ধবীরা নিচতলার গেস্ট রুমে নিজেদের পছন্দের গানে নাচ প্র্যাকটিস করছিল। নাচবে তারা আজ। তখন বাইরে লিভিং রুমে সামিনের হাঁকডাক শোনা গেল। একে ডাকছে, তাকে অর্ডার করছে। আলো বারবার করে বলছে, আপনি শান্ত হন। যথেষ্ট মানুষ আছি আমরা কাজ করার। অতিরিক্ত চাপ নিচ্ছেন। সামিন স্ত্রীর কথায় পাত্তা না দিয়ে হাত ছাড়তে ছাড়তে ইলহামকে ডাকে, আরে এই ইলহাম। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন কোথায়? এদিকে আয়। ৩ ভাইয়ের একই অবস্থা। শুধু শুধু পাক খাচ্ছে গোটা বাড়িতে। বাড়ির বউয়েরা এই দৃশ্য দেখে চেয়ে চেয়ে। সেহা এসেছে বাড়িতে। শান্ত কিছুক্ষণ থেকে চলে গিয়েছে বিকেলেই। মারিয়া সোফিয়ারাও এসে পড়েছে। কাছের দূরের আত্মীয় স্বজনে বাড়িটা গিজগিজ করছে। তবে দুবোনের শ্বশুর বাড়ি থেকে কোনো মেহমান এসে এখনো উপস্থিত হয়নি। ইহান সবকিছুর দেখভাল করছিল। খুব খাটুনি গিয়েছে বিকেল থেকে। ইনশিরার ঘরে তখন ইনশিরা আর ইনায়াকে সাজাচ্ছিল তুনারা। আজকের প্রোগ্রামের ড্রেস কোড, প্রত্যেককে মেরুন রঙের পোশাক পরতে হবে। দুই বোনকে ওরা মেরুন রঙের শিফনের শাড়িতে জড়ালো, সাজিয়ে দিল। সেহা চুপচাপ বিছানায় বসেছিল। ইনা ওকে বারবার ধমকে ওঠে, কিরে রেডি হ। ওই সালোয়ার স্যুটটা পর। তোর জন্য নিয়েছি। মেহেদি পরানোর জন্য ৪ জন আর্টিস্ট আনা হয়েছে। দুই কনেকে নিয়ে স্টেজে বসানো হলো পাশাপাশি। এই অনুষ্ঠানটা বাড়ির অন্দরমহলে হবে। ঠিক সন্ধ্যা ৭টা নাগাদ এসে পৌঁছালো এ বাড়ির বড় জামাই মুইন ফরাজি। নিজেকে আবৃত করেছে একটা মেরুন রঙের পাঞ্জাবিতে। পাঞ্জাবিতে পাঞ্জাবিতে কখনো কেউ দেখেনি মুইনকে। মেদহীন শরীরে ভীষণ মানিয়েছে এই ঐতিহ্যবাহী পোশাকটা। নতুন বরকে দেখে মুগ্ধ হতে হবেই হবে আজ। তার শালিকা সমাজ তাকে এনে বসালো ঠিক ইনশিরার পাশে। দুজনকে দেখে চোখ জুড়িয়ে নিচ্ছিল সবাই, ঠিক রাজজটক যেন। মুইন আর চোখে বউকে দেখছিল। আজ সাজসজ্জা ভীষণ আলাদা। শ্যামা গাল দুটো গোলাপি আভায় জ্বলজ্বল করছে।
পাতলা দুটো অধর রাঙা হয়েছে একেবারেই হালকা মেরুন রঙের লিপস্টিকে। গলায় কানে ফুলের গয়না। স্বামী নিয়াসার মির্জার রোবট কন্যাকে বাগানের একমাত্র মেরুন জারবেরা মনে হচ্ছে। বেহায়া চোখ নামাতে চেয়েও পারে না মুইন। ইনশিরা স্বাভাবিকভাবে মুইনকে বলে, আপনাকে কোল্ড ড্রিঙ্কস দিতে বলবো। এটুকু ঋতু ঝাড়ি মেরে মেরে 100 বার বলে দিয়েছে ইনশিরাকে। জামাই এলে যেন ইনশিরা তার কাছে 5 মিনিট পর পর তার কিছু লাগবে কিনা, অসুবিধা হচ্ছে কিনা এসব জানতে চায়। ইনশিরার হাত তখন মেহেদিরাঙা হচ্ছিল, একটু একটু করে দুহাত ভরে গেল অভূতপূর্ব আঁকাবাঁকা নকশাতে। হেনা আর্টিস্ট বললেন, কি নাম লিখব গ্রুমের? ইনশিরা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মহিলার দিকে। তিনি আবারও বললেন, কি নাম লিখব গ্রুমের? মুইন পাশ থেকে জবাব দিল, ইটস মুইন। মুইন। চকিতে ফিরে মুইনের দিকে এক পলক তাকালো ইনশিরা। মুইন তার চোখের দিকেই তাকিয়েছিল। তার অমন মদ্যক চাহনি দেখে ইনশিরার ভেতরটা কোথাও লজ্জায় কাপল, এই অনুভূতি কিন্তু তখনও ধরতে পারেনি নববধূ, তার বোঝার কথাও নয়। ধীরে ধীরে দৃষ্টি নত করে ইনশিরা দেখল তার নকশা আঁকা হাতের ফাঁকা গোল জায়গাটা দখল করেছে 5টা ইংরেজি অক্ষর মুইন লিখা। ইনশিরা অবাক হয়ে দেখতে লাগলো নিজের হাত। মুইনের শালিকারা এসে হুমড়ি খেয়ে পড়ল, এই দুলাভাইয়ের হাতে ইসির নাম লিখে দাও কেউ। মুইনের পক্ষ থেকে যারা এসেছে তাদেরকে আপ্যায়ন করছে আলো আর ঋতু। পরি এত ছোটাছুটি করতে পারে না, হাফ ধরে যায়, তাই সে মেয়েগুলোকে সঙ্গ দিচ্ছিল। আজান আয়াতের বাচ্চারা বাড়িতে আগত মেহমানদের বাচ্চাদের সাথে হৈ হৈ করছে। পুরো জমজমাট বাড়িটা। ঠিক তখনই গেটের সামনে প্রেরণাদের ক্যাব এসে দাঁড়ায়। তাদের স্বাগত জানাতে ইহান এবং ইলহাম গেটের কাছেই দাঁড়িয়েছিল। ক্যাব থেকে নেমে প্রেরণা ইলহাম মির্জাকে সালাম দিল। একটা সাদা রঙের বেনারসি সফট কাতান শাড়ির পাড়টা মেরুন রঙের। চুলে সেই একটা লম্বা বেনি। এই এতটুকু সাজ সাজল সে। ইহান দেখল, সাথে সাথে চোখ নামিয়েও নিল। প্রীতম নেমে এসে প্রণমীকে ধরে ধরে নামাল। ওদের বাড়ি থেকে জামি শুভ সাফওয়ান এসেছে, মিস জেনি প্রেরণার ফুপির সাথে বাড়িতে থেকে গিয়েছে। ইলহাম মির্জা প্রণমীকে দেখে একটু স্বস্তি পেল যেন। যাক, মেয়েটা কিছুটা ঠিক আছে তবে। না হলে এ বাড়িতে আনা এতটাও সহজ ছিল না ওকে। শুদ্ধকে জামি কোলে তুলে নিল। শুরুতেই শুদ্ধর চোখ গেল ইহানের দিকে। দুজনের চোখাচোখি হতেই দুজনে ঠোঁট প্রশস্ত করে হাসল। হাত নেড়ে ইহান শুদ্ধকে বলল, হ্যালো। শুদ্ধ ঠিক সাথে সাথে শব্দটি বলেছে। দুজনে আবারও হেসে ফেলল। শুদ্ধ হাসছে মুখে হাত চেপে। এই আঙ্কেলটার সাথে কথা বলতে গেলেই এমন হয়। শুদ্ধ দারুণ মজা পায় এতে। প্রেরণা গিয়ে প্রণমীর আরেকটা হাত ধরল। নিচু স্বরে বোনকে অভয় দিয়ে বলল, সামনে ইলহাম আঙ্কেল আর তোমার ইহান ভাইয়া। সালাম দাও। প্রণমী নিচু গলায় সালাম দিল। একটা মেরুন রঙের সালোয়ার স্যুট পরেছে প্রণমী। দীঘল চুলগুলো ছড়িয়ে আছে পিঠে। সাজিয়ে দেয়নি তাকে প্রেরণা, আর তার সাজবার প্রয়োজনও পড়ে না। ভাইয়া আপুর হাত ধরে আরও একবার পা রাখলো এই বাড়ির গেটে, যেখানে সে আরও একবার এসেছিল। তাকে টেনে হিচড়ে নিয়ে আসা হয়েছিল। আর্টিস্টরা মেয়েগুলোর হাত রাঙিয়ে দিচ্ছে। এখনো মেয়েদের নৃত্যানুষ্ঠান আরম্ভ হয়নি। ওদের খিলখিল হাসিতে মুখরিত হচ্ছে চারপাশ। প্রেরণাদের আপ্যায়নের পরে এখানে বসিয়ে রাখা হয়েছে। অদূরে স্টেজে মুইন ইনশিরা চুপচাপ বসে আছে। প্রীতম ইনা একপাশে বসে গল্প করছে, জামিরা ওদের কাছে। ইনায়ার বান্ধবীগুলো প্রেরণাকে টানতে টানতে আর্টিস্টের কাছে নিয়ে এসে বসিয়ে দিল। বাধা দিয়ে প্রেরণা বলল, এই না। আমি মেহেদি পরব না। বোনের হাত ধরে চুপচাপ বসে আছে প্রণমী। আলো আর পরি বারবার খোঁজ নিচ্ছে এসে। এত কিছুর মাঝেও প্রেরণা সতর্ক হয়ে আশেপাশে দেখে শুধু ওই ছেলেটাকে খোঁজে, যার কাছ থেকে প্রণমীকে আগলাতে চায় সে। বাড়ির বড়রা যথেষ্ট অমায়িক। এমনকি ওই ঋতু আন্টিও প্রণমীকে দেখেই মাথায় হাত বুলিয়েছে। একটু একটু স্বস্তি পাচ্ছে প্রেরণা। ওর আশেপাশে হাসাহাসির চাপা শব্দ। ইনায়ার দুজন বান্ধবী আর্টিস্টকে দিয়ে নিজেদের হাতে এই অক্ষরটা লিখিয়ে হাসিতে ফেটে পড়ল। প্রেরণা কৌতূহলী হয়ে ওদের দেখল, খেয়াল করল ওদের হাত। ইনায়ার এই বান্ধবীগুলো ইরফানকে গণহারে পছন্দ করে প্রেরণা শুনেছে ইনুর কাছে। হঠাৎ রাগে প্রেরণার গাড়িরি করে ওঠে এমন ছ্যাবলামি দেখে। কত বড় বড় এক একটা মেয়ে, অথচ মাথায় বুদ্ধি বিবেচনা কিছুই নেই।
একটা গালিবাজ গুন্ডা ছেলেকে নিয়ে মাতামাতি। কি অদ্ভুত এই উঠতি মেয়েগুলো! কি ভয়াবহ ফ্যান্টাসিতে ভোগে এরা! ওদের সাথে প্রেরণা অনেকটাই ফ্রি। মাঝে সাঝে যায় ইনায়ার সম্পর্ক ধরে প্রেরণাদের অ্যাপার্টমেন্টে। ওদের এই নির্লজ্জতা দেখে কড়া গলায় প্রেরণা বলে উঠল, হাইব্রিস্টোফিলিয়া টক্সিক গালিবাজ, খ্যাপাটে, গুন্ডা টাইপ, অপরাধী ছেলেদের নিয়ে ফ্যান্টাসিতে ভোগা মেয়েদের এই রোগটার নাম হাইব্রিস্টোফিলিয়া। বর্তমানে গণহারে সবাইকে ধরছে এই রোগে, বিশেষ করে তোমাদের বয়সী মেয়েদের। একটা গালিবাজ, গুন্ডা, মারকাটারি পুরুষকে নিয়ে তীব্র ফ্যান্টাসি। এদের প্রতি দুর্বল হওয়া। তাদের মধ্যেই আসল পৌরুষত্ব খুঁজে পাওয়া। এই ধরনের মেয়েদের সাথে উচিত কি জানো? উল্টো করে ঝুলিয়ে 2 বেলা নিয়ম করে চাপকে সিধে করা। এদের মানসিক ডাক্তার দিয়ে কিছু হয় না। এদের লাই দিলে নিজের জীবন আর পরিবারে ভয়াবহ বিপদ ডেকে আনে এরা। তবে তোমাদের সাবধান করে দিচ্ছি মেয়েরা, একটা কথা মাথায় রাখবে। কঠোরতা একই সাথে কোমলতা, গম্ভীরতা, দু চোখে সামনে দাঁড়িয়ে থাকা নারীর প্রতি অগাধ সম্মান। 3টা জিনিসই একজন পুরুষের পৌরুষত্ব প্রকাশ করে। এসব ফিল্ম দেখে কখনো ফ্যান্টাসিতে ভুগতে যেও না। বিপদে পড়বে। হুট করে কেন জানি প্রেরণার রাগ উঠেছে, তাই গড়গড় করে বলেছে কথাগুলো। ওরা সবাই হা করে তাকিয়ে আছে প্রেরণার দিকে। প্রেরণা এই জ্ঞানগুলো ওদের কেন দিচ্ছে ওরা বুঝতে পারল না। প্রেরণা হঠাৎ গম্ভীরতা কমিয়ে মিষ্টি করে হাসল, বলল, এই দেখো। কি থেকে কি বললাম? আসলে বয়স হচ্ছে তো। তাই ছেলে মেয়ে দেখলেই জ্ঞান ছাড়তে ইচ্ছে করে। সরি। ওরা বোকা বনে গিয়েছে পুরো। প্রেরণা প্রণমীকে বসিয়ে রেখে একটু উঠে দাঁড়ায় ইনশিরার কাছে যাবে বলে, ইনায়ার ইচড়ে পাকা বান্ধবীদের হা হয়ে যাওয়া মুখটা উপেক্ষা করে ঘুরে দাঁড়াতে ইহানের মুখোমুখি হলো সে। ইনায়ার ইচড়ে পাকা বান্ধবীদের হা হয়ে যাওয়া মুখটা উপেক্ষা করে ঘুরে দাঁড়াতেই ইহানের মুখোমুখি হলো প্রেরণা। কঠোরতা একই সাথে কোমলতা, গম্ভীরতা আর দু চোখে সামনে দাঁড়িয়ে থাকা নারীর প্রতি অগাধ সম্মান নিয়েই দাঁড়িয়ে ছিল এ বাড়ির শান্ত, গম্ভীর বড় ছেলেটি। প্রেরণা দেখল, তবে টের পেল না ঘুণাক্ষরেও, এক পরনারীর প্রতি মুগ্ধতা জড়ো করার পাপের ঘোড়া দিনকে দিন ভর্তি করে ফেলছে এই বাড়ির বড় ছেলে ইহান তাজওয়ার। যদি এত বুঝো নিয়ে চলা প্রেরণা এটুকু বুঝে ফেলত, তবে সে ভুল করেও আসতো না এই লোকের সামনে। যদি ইহানের মনের ভাবনা বুদ্ধিমতী প্রেরণা বুঝে নিত তবে ভীষণ রকম ক্ষেপে যেত প্রেরণা। বলতো, আপনি পাগল। এ হয়। দূরে থাকবেন আমার থেকে। এমন অনাসৃষ্টি কাণ্ড প্রেরণা কি সহজ ভাবে নেবে? কখনো নয়। প্রেরণা ভদ্রভাবে একটা স্নিগ্ধ হাসি ইহানকে উপহার দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। ইহান তার অভ্যেস মতন ঘাড় ঘুরিয়ে দেখে প্রেরণাকে, গম্ভীর মুখভঙ্গি অথচ অন্তরে অদ্ভুত আন্দোলন। ইহান ঘুরে শুদ্ধকে দেখল। হাত বাড়িয়ে ইশারা করে ডাকল শুদ্ধকে। শুদ্ধ ছুটতে ছুটতে এলো মামার কোল থেকে, ইহান হাত বাড়িয়ে লুফে নিল আদুরে প্রাণটাকে। কপালে কপাল ঠেকিয়ে বলে, হেই বাচ্চা, কোল্ড ড্রিঙ্কস খাবে? শুদ্ধ দুপাশে ঘন ঘন মাথা নেড়ে বলে, না না, মাম্মা ওগুলো খেতে বারণ করেছে। বলেছে ওসব বড়রা খাবে। তোমাদের জন্যে আছে তো। অরেঞ্জ জুস, ওয়াটারমেলন জুস, ম্যাঙ্গো জুস, লেমন জুস, স্ট্রবেরি, কোনটা খাবে? অরেঞ্জ। ইহান শুদ্ধকে জুস বার থেকে একটা অরেঞ্জ জুস নিয়ে দেয়। এখানে, এই পরিবেশে বাচ্চাদের জমছে না। ইহান শুদ্ধকে মুগ্ধ, মুইজার বাকি বাচ্চাদের সাথে দোতলায় পাঠিয়ে দেয়, প্লে রুমে। সোফিয়া আর মারিয়া শাড়ি পরে সেজেগুজে এলো নাচবে বলে। ওরা দুজনেই খুব ফুর্তিবাজ। আজান আয়াত এখানে উপস্থিত নেই, দুজনেই আগামীকাল সকালে এসে পৌঁছাবে। ইহান ঘুরে আবারও প্রেরণার দিকে তাকায়, তাকায় প্রণমীর দিকে। তারপর তাকায় দোতলায়। ইরফান এখনো ঘুমাচ্ছে। অস্বাভাবিক ঠেকেছে ইহানের কাছে বিষয়টা। সেহা রেডি হয়ে ঘর থেকে বেরোয়, ত্রস্ত পায়ে হেঁটে রাগী মির্জার ঘরের সামনে এসেই থমকে দাঁড়ায় সে। বিকেলে এ বাড়ি পৌঁছে রাগী মির্জার সাথে দেখা হয়নি তার, পালিয়ে পালিয়ে থাকে সে। মানুষটার সামনে দাঁড়াতে পারবে না সম্ভবত সেহা। সেহার এই লুকোনো অনুভূতি, এই অস্বাভাবিকতা ওই বুদ্ধিমান ছেলে পড়ে নেবে। তারপর তারপর খুব খারাপ হবে। একটু থেমে সেহা ছুটতে ছুটতে নিচতলার সিঁড়ির কাছে যায়। ইরফানের চোখ বাঁচিয়ে। নিচে নেমেই সেহা প্রথমেই দেখল প্রণমীকে। যে ইনায়ার বান্ধবীদের কথা শুনছিল চুপ করে বসে।
সেহা আপাদমস্তক দেখল মেয়েটাকে। কি সুন্দর, কি সুন্দর একটা মেয়ে। সেহার মেয়েটার সৌন্দর্য নিয়েও হিংসা হয়। বেশিক্ষণ তাকিয়ে না থেকে সেহা ঘুরে ইনশিরার কাছে গিয়ে চুপ করে বসে থাকে। দুহাতে মেহেদি রাঙিয়ে ইনশিরাহ মেয়েদের নাচ দেখছিল। রুশফি নাচছে। বাড়ির বড়রা কেউ এই প্রোগ্রামে অংশ নেয়নি। তারা ব্যাকইয়ার্ডে আড্ডা জমিয়েছে মুরব্বী মেহমানদের সাথে। এখানে কেবল তরুণেরা। রুশফি মেয়েটা দারুণ নাচে, সবাই নাচ তুলেছে বহু পুরনো দিনের গানে। ইনশিরাহ দেখছিল নাচ, মুইন দেখছিল তার বধূকে। খোলা চুলগুলো মৃদুমন্দ বাতাসের দাপটে এলোমেলো হয়ে মুখের সামনে এসে হুমড়ি খেয়ে পড়ে বিরক্ত করছিল ইনশিরাহকে। মুইন কিছুক্ষণ তা দেখে, চুম্বকের মতন তার আঙুলকেও টেনে নিচ্ছে, বুঝতে পারেনি ফরাজি। নেশালো দৃষ্টিতে তাকিয়ে, বউয়ের কপাল থেকে চুলগুলো সরানোর নিমিত্তে আঙুল ছোঁয়াতেই হুট করে ইনশিরাহ কেঁপে উঠে ছিটকে যায় এক। ঘটনার আকস্মিকতায় হতভম্ব মুইন ভীষণ রকমের লজ্জা পেয়ে চোখ মুখ শক্ত করে বসে থাকে। কেউ ওদের এই দৃশ্যটা খেয়াল করেনি। ইনশিরাহ নিজেকে সামলে আবারও এগিয়ে আসে, নির্লিপ্ততা হয়ে বসে থাকে মুইনের পাশে। তার দৃষ্টি নত। হুট করে ঘাবড়ে গিয়ে ধরফরিয়ে উঠেছিল সে। মুইন চুপচাপ থাকে কিছুটা সময়। তারপর ইনশিরাহকে বলে, সরি। চুলগুলো। ওদিকে হইচই পড়ে যায়। দলবেঁধে নেমেছে ইনায়ার বান্ধবীরা। এত নাচানাচি দেখে জামি দাঁত বের করে হাসল। প্রীতমের দিকে তাকিয়ে বলে, হেহে। তোর নিব্বি শ্যালিকারা এক একটা কেচো নাকি? এত মোচড়ামুচড়ি করছে কেন? সাফওয়ান আর শুভ দুহাতে মুখ চেপে ধরে হাসছে। প্রেরণা গিয়ে আবারও বোনের পাশে বসে পড়ে বোনকে আগলে নিয়ে। এত হইচইয়ের মাঝে মনক্ষুণ্ণ হয়ে দাঁড়িয়েছিল ইনায়া। এত নাচানাচি দেখে তারও নাচতে ইচ্ছে করছে। কিন্তু ওই যে সবাই বলবে কি বেলাজ মেয়ে। যদিও কেউ বলবে না মুখে, মডার্ন যুগ। কিন্তু মনে মনে ভাববেই ভাববে, মনে মনে বলবে হাতির মতো শরীরটা নিয়ে নাচতে এসেছে দেখো। কিছুক্ষণ উসখুস করে শেষমেশ পারল না নিজেকে ধরে রাখতে, রিন্তুকে ফিসফিসিয়ে বলে, তোরা আমাকে টেনে নিয়ে যাবি। আমি ভাব দেখাবো আমি নাচতে চাই না। কিন্তু তোরা জোর করবি। ঠিক আছে। রিন্তু তখনই টানাটানি শুরু করল। ইনায়া বলে, এই এখন না, একটু পরে। প্রীতম পাশে দাঁড়িয়ে বউকেই লক্ষ্য করছিল। দুঠোঁটে চঞ্চলতা, দুচোখে সংকোচ নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে ধাক্কা দিয়ে ঠেলে পাঠিয়ে দেয় ওদের কাছে। বুড়ো আঙুল উঁচিয়ে ইশারায় বলে, অল দ্য বেস্ট। যে যেভাবে পারছে নাচছে। নাচানাচি শেষ করে যখন ক্লান্ত হল সবাই তখন বাড়ির বড়রা এলো। তারা দিল ডিনারের। খেয়ে দিয়ে গানের আসর বসবে এখানে। তখন বড়রাও পার্টিসিপেট করবে। ইরফানের ঘুম ভাঙে ঠিক রাত ৮টায়। আসলেই একটা লম্বা ঘুম দিয়েছে সে। চোখ মেলে পরিস্থিতি বুঝতে সময় নিল সে। সে কোথায়? এখানে কি করছে ভাবতে ভাবতে কানে ঝড় তুলল টুইন্টিজের গান, বলে চুড়িয়া, বলে কাঙ্গানা। তোরাক করে লাফিয়ে উঠে বসে কপাল কুঁচকে আশেপাশে তাকায় সে। হঠাৎ ঘুম ভেঙে এত শব্দ নেয়া যাচ্ছে না। জলদি জলদি মুখে পানি ছিটিয়ে এসে কানে বালিশ চেপে ইরফান শুয়ে থাকে। ভীষণ রকমের ইচ্ছে করছে কফি খেতে। তবে ঘর থেকে বেরোনোর ইচ্ছে নেই তার। চুপচাপ শুয়ে থাকে নিজের ঘরে। নৈশভোজের পাট চুকিয়ে সবাই বসল গানের আসরে। রাত গভীর করবে না কেউ। কালিয়ে বাড়িতে অনুষ্ঠান। গানের বেলায় ইনশিরাহ, ইনায়ার বান্ধবীরা লবডঙ্কা। এ তাকে মাইক্রোফোন দিচ্ছে, ও একে মাইক্রোফোন দিচ্ছে। বড়রাও এসে অংশ নিল সবার সাথে। ইহান হঠাৎ করে প্রন্মীকে ডেকে উঠল, প্রন্মী। প্রন্মী সাড়া দিল। ইহান বলতে লাগল, তুমি গান শোনাবে না আমাদের? পরপর ফাঁকা ঢোক গিলল প্রন্মী। প্রেরণা শুকনো মুখ করে বোনের দিকে তাকায়। এ বাড়ির বড়রা প্রত্যেকেই একবার করে কথাটি তুলেছে। প্রেরণা খুব সংকোচ নিয়ে প্রন্মীর পিঠে একটা হাত রেখে নিচুগলায় বলে, একটা গাও প্রন্মী। আমরা একটু পর বেরোব। আড়ষ্টতায় জমে থাকে প্রন্মী। ইনায়া বলে ওঠে, গাইবে না?
ভাবির কথায় মুখ শুকিয়ে যায় প্রণমীর। কথাটা বলেছে ভাবি রাগ দেখিয়ে। শামিন বলল, তুমি তো এত অবাধ্য নও শুনেছি। আমি শুধু রবীন্দ্রসঙ্গীত গাইতে পছন্দ করি আঙ্কেল। কিছু সময় নীরব থেকে প্রণমী মুখ খুলল। শামিন বলল, আমরা তোমার গলাতে রবীন্দ্রসঙ্গীতই শুনতে চাই। মিউজিকের আওয়াজ থেমেছে। ইরফান কান থেকে বালিশ সরিয়ে উঠে বসল। নিচে কি হচ্ছে সেটা কল্পনা করছে ইরফান। সবাই নাচছে, গাইছে। ইনায়া তার পেয়ারের বরকে নিয়ে নাচানাচি করছে। ইনশিরাহ চোখমুখ কঠিন করে অফিসারের পাশে বসে আছে। আর ওই জ্ঞানী আপা, সে সম্ভবত তার দুধের দাঁত না পড়া বোনকে কোলে নিয়ে বসে আছে। আর ইরফানের অতি ভদ্রলোক দাদান, সে নিশ্চয়ই হাবলার মতো ওই জ্ঞানী আপাকে হা করে দেখছে। এটা ছাড়া তো আর কিছু করার মুরদ নেই তার ভদ্রলোক দাদানের। সব দিক থেকে পারফেক্ট দাদানের এই একটা ব্যাপার ইরফানের বিরক্ত লাগে। সব রেখে ওই জ্ঞানী আপাতে ডুবতে চায়। অবশ্য মাম্মা ডুবতে দিলে হয়। মাম্মা যেদিন এসব জানবে সেদিন। আর কিছু না ভেবে ইরফান বড় দাদানের ভবিষ্যৎ মনে করে হাসল। ইরফান শুয়ে পড়ল। যার যা ইচ্ছা করুক, তাতে তার কি। প্রণমীর মুখটা হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে তার। একটা লং ফ্রক, একটা আদুরে স্নিগ্ধ পবিত্র মুখ, দুপাশে দুটো বেনি আর গালে লাল তিল। ইরফান দুচোখ বন্ধ করে নেয়। আজ কি পরে এসেছে দুধের বাচ্চা প্রণতি, প্রমীলা সরি প্রণমী। জানতে ইচ্ছে করছে খুব, দেখতে ইচ্ছে করছে। বুকের বা পাশে কেমন একটা অনুভূতি চলে এসেছে। ইরফান পাত্তা না দিয়ে উঠে একটা সিগারেট ধরালো, কিছুক্ষণ জ্বলন্ত সিগারেটটার দিকে তাকিয়ে থেকে সিগারেটটা ফেলে দিয়ে চুপচাপ গিয়ে বিছানায় বসে থাকে আবারও। এক হাতে বোনকে আগলে ধরল প্রেরণা। মাইক্রোফোন প্রণমীর সামনে সেট করা হলো। বারবার ঢোক গিলতে থাকা প্রণমী স্বস্তি পাচ্ছে না, ইহান গম্ভীর কণ্ঠে বলল, প্রণমী। নিস্তব্ধতা কাটিয়ে রিনিঝিনি ঝংকারে মুখরিত হল অন্দরমহল, এ বাড়ির প্রতিটি কোণ। এক রাস মুগ্ধতা নিয়ে ওই এক রত্তি মেয়েটার দিকে মনোযোগ দিল প্রত্যেকে। প্রণমী যখন গাইতে শুরু করে তখন সে অন্য কেউ হয়ে যায়, যেন এক পরিপূর্ণ নারী, তার ভেতরের আবেগ নিংড়ে বের করে দিচ্ছে। প্রাণ চায়, চক্ষু নাচায়। মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। সুন্দর এসে ফিরে যায়। তবে কার লাগি মিথ্যা এ সজ্জা। এক পরিণত সুমিষ্ট নারীকণ্ঠ। ইরফান শোয়া থেকে উঠে বসল তৎক্ষণাৎ। কণ্ঠস্বর পরিচিত ঠেকেছে। খুব শোনা শোনা এই স্বর। খুব কাছ থেকে শুনেছে এমন। চুপচাপ বসে থাকে ইরফান, কান খাড়া করে। মুখে নাহি নিঃস্বরে ভাস। দহে অন্তরে নির্বাক বনি। ওষ্ঠে নিষ্ঠুর হাস। তব মর্মে যে ক্রন্দন তনি। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ইরফান, ধীর পায়ে হেঁটে অতি সন্তর্পণে দরজা খুলে সে বাইরে বেরোয়। অতি ধীরগতির সাথে এগিয়ে যায়। পশ্চিম পাশের রেলিংয়ের কাছটাতে। ওখান থেকে নিচতলা সরাসরি দেখা যায়। তাকে এই কণ্ঠস্বর যেন চুম্বকের মতন টানছে। এক কদম, দুকদম, 18 কদমে ইরফান পৌঁছায় সেখানে। শ্যামলা সুদর্শন মুখে বিস্ময়, ভীষণ বিস্ময়। হঠাৎ করে থমকে গেল, নির্নিমেষ অবলোকন করছে পূতপবিত্র গোলাকার মুখটাকে। তার বেশভূষা, তার চুল। আচ্ছা, 1.5 মাসে অনেকটা বড় হয়েছে নাকি মেয়েটা। খানিকটা ম্যাচুরিটি এসেছে মুখশ্রীতে। নাকি গাইছে বলে এমন মনে হচ্ছে। রেলিং ধরে লম্বা শক্তপোক্ত শরীরটা দাঁড়িয়ে থাকে টানটান হয়ে, নিশ্চুপ দেখতে থাকে মেরুনে সুসজ্জিত প্রণতি, প্রমীলা সরি প্রণমীকে। ইরফানের অ্যাক্সিডেন্টাল বউ। শুনেছে যার মানসিক প্রতিবন্ধকতাও রয়েছে। এক জীবনে কতটা দুঃখ মেয়েটার। তাতে অবদান রেখেছে ইরফানও। মাল্য যে দংশিছে হায়। তব সজ্জা যে কণ্টক সজ্জা। প্রণমী এই অন্তরাতে পৌঁছাতেই ইরফানের ঘোর কাটে। হঠাৎ ঠোঁটে ফুটে ওঠে পরিতৃপ্তির হাসি। মুগ্ধতার হাসি। সম্মোহিতের ন্যায় সে প্রণমীর সাথে সাথে ঠোঁট নেড়ে নিজেই বিড়বিড় করে গাইতে থাকে। মিলন সমুদ্র বেলায়।
চিরবিচ্ছেদ জর্জর মজ্জা। সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এ সজ্জা। প্রাণ চায় চক্ষু নাচায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রণমী যেন সত্যিই লজ্জা পাচ্ছিল, যেন তাই তার হাস্যোজ্জ্বল চাহনি আর গায়ের ওই মেরুন সালোয়ার স্যুট যেন গানটিকে ওই পরিধেয় ঝংকৃত করেছে। একদৃষ্টে তাকিয়ে আছে ইরফান। গান শেষ হতে হাততালি আর একের পর এক প্রশংসাসূচক বাক্যবাণে বিদ্ধ হচ্ছিল প্রণমী। ইরফান কিছুক্ষণ গম্ভীর হয়ে তাকিয়ে থাকে। এই গুণ আছে মেয়েটার, ইরফান জানত না। পরপর মুখভঙ্গি পাল্টে লাজুক হেসে মাথা চুলকে ঘুরে দাঁড়াতেই থমকায় সে। শুদ্ধ চোখ বড় বড় করে এতক্ষণ এই অচেনা আঙ্কেলটাকে তার খালামণির গান ভেঙাতে দেখেছে। ইরফান এই বাচ্চাটাকে খুব ভালো করে চেনে। এটা জ্ঞানী আপার ছানা, আবার হতেও পারে এটা তার ভবিষ্যৎ ভাইপো। সে ভ্রু নাচিয়ে বলে, কি? আপনি আমার খালামণির গান ভেঙাচ্ছিলেন কেন? ইরফান হাসে, বলে, ভেঙাচ্ছিলাম না, গাইছিলাম। তোমার খালামণির একা একা গাইতে ভয় করে। শুদ্ধ কপাল কুঁচকে তাকিয়ে আছে, গম্ভীর হয়ে বলে, আপনি ভেঙাচ্ছিলেন। এটা ব্যাড ম্যানার্স, মাম্মা বলে। ও ও ও, আচ্ছা, তোমার জ্ঞানী মাম্মা। তা বাচ্চা, শুনেছি তোমার জ্ঞানী মাম্মা নাকি হসপিটালে নিয়ে গিয়ে তোমার পাখি কেটে দিতে বলেছে ডাক্তারকে। পাখি? শুদ্ধ বুঝতে পারছে না। ইরফান হেসে বলে, নুনু পাখি। একটু দেখি। দেখাও আমাকে, দেখি তো ঠিকঠাক ভাবে কাটা হয়েছে কিনা। শুদ্ধ তৎক্ষণাৎ দুহাতে প্যান্টের জিপার চেপে ধরল। ইরফানের বড্ড হাসি পাচ্ছে। জ্ঞানী আপার ছেলেটাকে একটু খ্যাপাতে ইচ্ছে করছে, তবে বাচ্চাটা খুব সুইট, তাই ইরফান ছেড়ে দিল সহজে। শুদ্ধ আর দাঁড়ালো না সেখানে। মুইজ বল নিয়ে ছুটতে ছুটতে এলো ওর কাছে, তারপর বাচ্চারা দল বেঁধে পুলসাইডে গেল। ইরফান এসে আবারও রেলিং ধরে দাঁড়িয়ে রইল চুপচাপ। নিচে তখন সবাই হাসাহাসি করছিল। মেহমানরা একটু পরে সবাই চলে যাবেন। আগামীকাল দুপুরে কনে বাড়িতে ভোজ, রাত গভীর করবেন না কেউ। মুইন চুপচাপ ইনশিরার পাশে গম্ভীর হয়ে বসে আছে। কিছুক্ষণ আগের সিচুয়েশনটা মাথা থেকে যাচ্ছে না তার। সে কোন অন্য ইন্টেনশন নিয়ে হাত বাড়ায়নি, আনমনে হয়ে গিয়েছে। তবে প্রতিক্রিয়া অস্বাভাবিক ছিল ইনশিরার। দারুণ অস্বস্তি নিয়ে মুইন তার অস্বস্তির পাশে বসে আছে। একটু পরে তাকেও বেরোতে হবে। রাত বাড়ছে। ইনশিরাহকে চোখ গরম করে ঋতু বারবার কিছু একটা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইশারায়। ইনশিরাহ মেজ মায়ের ইশারা বুঝে উঠতে পারে না ঠিক, আন্দাজের ওপর ভিত্তি করে মুইনকে বলে, আপনার কিছু লাগবে? মুইন চট করে চোখ তুলে তাকায়। অবাক হয়ে বলে, কি লাগবে? খাবার, পানি, অর এনিথিং লাইক দ্যাট? নো থ্যাঙ্কস। একটু থেমে মুইন ইনশিরাহকে বলল, এখানে ঠেসে বসে আছো নিশ্চয়ই ঋতু আন্টির কথাতে। যাও গিয়ে রেস্ট নাও। আগামীকাল সকাল থেকে তোমার উপর দিয়ে বুলডোজার যাবে। একটু বিশ্রাম নাও। এখানে বসে থাকতে হবে না। আমি উঠব। গুড নাইট। ইরফান ফ্যালফ্যাল করে চেয়ে চেয়ে দেখছে প্রণমীকে। বড়দের সাথে হাসিমুখে কথা বলছে মেয়েটা। আর এদিকে তার বড় বোন তাকে এক হাতে আগলে ধরে বসে আছে। ইরফান এ দৃশ্য দেখে বাঁকা করে হাসে। জ্ঞানী আপার ভয় করছে খুব, তার দুধুভাতু বোনকে ইরফান মির্জা চিলের মতো ছো মেরে নিয়ে দৌড় লাগাবে, তাই এভাবে সতর্ক অবলম্বন করছে হয়তো। ইরফান দোতলার রেলিং ধরে একে একে প্রত্যেককে অবলোকন করে লুকিয়ে লুকিয়ে। তার কল্পনার সাথে মিলে গিয়েছে পুরো দৃশ্যটা। ইনু তার স্বামীর সাথে এক কোণে দাঁড়িয়ে আহ্লাদীপনা করছে। এসপি গম্ভীর হয়ে তার বউয়ের পাশে বসে আছে দেখে মনে হচ্ছে বউ নয়, আসামি নিয়ে বসে আছে। ইনশিরার মুখভঙ্গি একটা চোরের মতন, এসপির কাছে অ্যারেস্ট হয়েছে এমন লাগছে। আর তার ভদ্রলোক দাদান ঠিক চেয়ে চেয়ে জ্ঞানী আপাকে দেখছে। জ্ঞানী আপা হাত নেড়ে নেড়ে কিসব বলছে সেসব শুনছে সে মনোযোগ দিয়ে। সবার আগে মুইন বড়দের থেকে বিদায় নিয়ে বের হলো বাড়ি থেকে।
এদিকে ইনশিরাহকে ঠেলতে ঠেলতে ঋতু আর পরি সদর দরজার কাছে নিয়ে যাচ্ছে। ধমকে বলছে, যা, গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আয় জামাইকে। তোর কবে বুদ্ধিশুদ্ধি হবে? এতে বুদ্ধিশুদ্ধি হবার কি আছে? অবাক হয়ে জানতে চায় ইনশিরাহ। পরি ঠেলে দিচ্ছে তাকে, যা, জাগিয়ে গেটের কাছ থেকে বিদায় দে। নিভৃতে কিছু কথা বল, জানতে চা কোনো অসুবিধা হলো কিনা। জামাই ইহানের সাথে গেটের কাছেই দাঁড়িয়ে কথা বলছে, জানা মা। ঠেলতে ঠেলতে একেবারেই চৌকাঠের বাইরে এনে দাঁড় করালো ইনশিরাহকে। ইনশিরাহ এক প্রকার বিরক্ত হয়ে বলে, তো তোমরাই তো আমার সাথেই চলে এলে। তো যাও, তোমরাই যাও, বিদায় জানাও তোমাদের জামাইকে। ঋতু আর পরি একই সাথে হেসে ওঠে, তারপর ভেতরে চলে যায়। ইনশিরাহকে দেখে ইহান মুইনকে বাই বলে চলে যায়। ধীরকদমে এগিয়ে আসে ইনশিরাহ মুইনের দিকে। মুইন টানটান দাঁড়িয়ে আছে। ইনশিরার মুখটা ভালো করে পর্যবেক্ষণ করে বলে, আন্টিরা পাঠিয়েছে। চুপ করে থাকে ইনশিরাহ। মুইন বলে, ভেতরে যাও, কাল দেখা হবে, গুড নাইট। হাঁটতে হাঁটতে পুলসাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ল ইরফান। ধীরে ধীরে মেহমান ফাঁকা করে যাচ্ছে বাড়িটা। আনন্দ উৎসব আবারও আগামীকাল সকাল থেকে শুরু হবে। বাচ্চারা তখনও হৈ হৈ করে খেলছে ব্যাডমিন্টন কোর্টে। ইরফান ট্রাউসার্সের দুপকেটে হাত গুজে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এগিয়ে যায় পশ্চিমে নীল অপরাজিতার এক বিশাল ঝোপ। সেখান থেকে একটা নীলকণ্ঠ তুলে ঘাড় ঘুরিয়ে শুদ্ধকে দেখল। তারপর ডাকল, এই মামু। শুদ্ধ আবারও ওই অদ্ভুত আঙ্কেলকে দেখল। ইরফান এইবার মুখ হাসি হাসি করে বলল, কাম। শুদ্ধ এগিয়ে যেতেই ইরফান ওর সামনে হাঁটু গেড়ে বসল। শুদ্ধর নরম তুলতুলে ডান হাতটা নিয়ে হাতের মুঠিতে একটা নীল অপরাজিতা গুজে দিয়ে বলল, এটা তোমার খালামণির হাতে দেবে। শুদ্ধ অবাক হয়ে তাকিয়ে আছে। ইরফান বলল, যাও। শুদ্ধ কেমন বাধ্য ছেলে হলো, ছুটে চলে যায় সে। ইরফান উঠে ধীর কদমে এগিয়ে যায় পশ্চিম পাশের রেলিংয়ের ধারে, গিয়ে চোখ রাখে নিচতলায়। প্রেরণারা এখন উঠবে, শুদ্ধকেই খুঁজছিল সে গোটা বাড়িতে। শুদ্ধ ফুলটা নিয়ে তখন তার খালামণির কাছে যায়। প্রন্মী সোফাতে চুপচাপ বসেছিল। শুদ্ধ গিয়ে খালামণির একটা হাত টেনে ফুলটা গুজে দিল খালামণির হাতে। প্রন্মী চমকে ওঠে, বলে, শুদ্ধ, এটা কি? ফুল? ফুল? কি ফুল? কোথায় পেলে? কে দিল? শুদ্ধ কিছু বলতে যাবে তখনই প্রেরণা ত্রস্ত পায়ে হেঁটে এসে হাঁপাতে হাঁপাতে বলে, শুদ্ধ কখন থেকে খুঁজে চলেছি তোমাকে বাবা। চলবে। গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ, ত্রয়োদশ পর্ব। লেখনীতে ইশরাত ইতি।